ইউ আর লুকিং বিউটিফুল। এক মুহূর্ত থেমে আরো বলে, চোখ খোলো চন্দ্র। রৌনক বলার পরেও চোখ মেলার সাহস হয় না চিত্রলেখার। রৌনক আরো বলে, প্লিজ বউ, নিজের খেয়াল রেখো, ঠিক মতো খাওয়া দাওয়া করবে, কোনো টেনশন করো না। কিছু প্রয়োজন হলে লাবিবকে বলো, ভাবিকেও বলতে পারো। খুব বেশি বোর লাগলে অফিসে যেতে পারো, আমাকে যখন ইচ্ছে তখনই কল দিও। কাছে না থাকলে আমি 24 ঘন্টা তোমার জন্য ফোনে অ্যাভেলেবল আছি, ঠিক আছে? মাথা ঝাঁকায় চিত্রলেখা। এক মুহূর্তের জন্য রৌনকের চোখ থেকে চোখ সরায়নি সে। নিজের ভেতরের সংকোচকে সাইডে রেখে বলে, নিজের খেয়াল রাখবেন। আর আমি অপেক্ষায় থাকবো। রৌনকের হাতের বাঁধন শক্ত হয়। সে বলে, সম্ভব হলে কালকে ফিরে আসবো। দাদা, তাড়াহুড়ো করতে হবে না, আপনি কাজ শেষ করেই আসবেন। চিত্রলেখার রিয়াকশনে হাসি পায় রৌনকের। তার আবার সময় ঘনিয়ে এসেছে বুঝতে পেরে এগিয়ে গিয়ে চিত্রলেখার কপালে চুমু খায় রৌনক। তা দেখে চোখ বড় বড় করে তাকায় চিত্রলেখা। একবার আশেপাশে তাকায় সে। রৌনক বলে, ইটস ওকে, আমাদের কেউ দেখছে না, আর দেখলেও তাতে আমার কিচ্ছু যায় আসে না। বিদায় নেওয়ার আগে চিত্রলেখাকে আরেকটু অবাক করে দিয়ে জড়িয়ে ধরে রৌনক। লজ্জা লাগলেও ভালো লাগে চিত্রলেখার। রৌনকের প্রতিটা স্পর্শ মনের ভেতর আনন্দে দোলা দিয়ে যায়। এই ভালো লাগার সঙ্গে কিছুদিন আগেও পরিচয় ছিল না তার, কিন্তু এখন সে বুঝে এই ভালো লাগা কেবল মাত্রই রৌনক কেন্দ্রিক। একমাত্র রৌনকের উপস্থিতি, তার স্পর্শই চিত্রলেখার মনের ভেতরে আনন্দের ঢেউ তুলতে সক্ষম। রৌনক ভেতরে চলে যাবার পরেও চিত্রলেখা কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকে। আচমকায় বুকের ভেতরটা ফাঁকা লাগে তার। মনে হয় কি যেন একটা নেই, শূন্যতা গ্রাস করে তাকে। চিত্রলেখা টেরও পায় না তার চোখ ভার হয়। টুপ করে ডান গাল বেয়ে এক ফোঁটা পানি বেয়ে পড়ে। লাবিব দেখে ফেলার আগে হাত বাড়িয়ে গালের পানি মুছে ফেলে সে। কিছুক্ষণ চুপ করে থাকার পর পাশে দাঁড়িয়ে থাকা লাবিব সামান্য কেশে নিজের উপস্থিতি জানায়। চিত্রলেখার দৃষ্টি এখনো ওই দিকেই। আরো বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর লাবিবের দিকে তাকায় চিত্রলেখা। তাকিয়ে জিজ্ঞাসা করে, উনি কবে ফিরবেন? স্মিত হেসে লাবিব বলে, কিছু বলেনি তোমাকে? বলেছেন 1 সপ্তাহ বা 10 দিন লাগবে। ওই রকমই। ও, বলেই আবার টার্মিনালের গেটের দিকে তাকায় চিত্রলেখা। যদিও রৌনককে দেখতে পাবে না, তবুও তার দৃষ্টি ওদিকেই যায়, যেদিক দিয়ে কিছুক্ষণ আগে রৌনক গিয়েছে। চলো, তোমাকে বাসায় দিয়ে আসি। লাবিবের দিকে তাকিয়ে সম্মতিতে মাথা ঝাঁকায় চিত্রলেখা। খুব বেশি নয়, মাত্র 2 দিন পর বাড়ি এসেছে চিত্রলেখা, অথচ মনে হচ্ছে কতদিন পর আপন ঠিকানায় ফিরেছে সে। চিরচেনা সেই নীল লোহার গেটের কাছে এসে গাড়িটা থামলে চিত্রলেখা নেমে যাবার আগে লাবিব বলে, কিছু প্রয়োজন হলে আমাকে বলো, যত রাতই হোক আমাকে একটা ফোন দিলেই হবে। ড্রাইভারের নাম্বার মেসেজ করে দেব। কোথাও গেলে ড্রাইভার নিয়ে যাবে। স্যার বলে দিয়েছে তুমি ব্যবহার করবে। আগামীকাল 11টায় তৈরি থেকো, তোমার পাসপোর্ট বানাতে দিয়ে যাব। আর কিছু? স্মিত হেসে লাবিব বলে, আপাতত আর কিছু না। চিত্রলেখা গাড়ির পেছনের সিট থেকে নামলে তার সঙ্গে সামনের সিট থেকে লাবিবও নেমে আসে। গাড়ির ডিকি খুলে কিছু ফলের প্যাকেট বের করে নেয়। এসব দেখে চিত্রলেখা অবাক কণ্ঠে জিজ্ঞাসা করে, এগুলো কখন কেনা হলো? তুমি আজ বাড়িতে আসবে, তাই স্যার আমাকে আগেই বলে দিয়েছে ব্যবস্থা করে রাখতে। কিন্তু এইসবের তো কোনো প্রয়োজন ছিল না। তোমার দিক থেকে হয়তো প্রয়োজন নেই, তবে স্যারের দিক থেকে প্রয়োজন আছে। তার বউ বাপের বাড়ি আসবে, তাও খালি হাতে, অসম্ভব। চিত্রলেখা নীল গেটের দিকে আগালে পেছন থেকে লাবিব বলে, একটা প্রশ্ন ছিল আমার। পেছনে ঘুরে চিত্রলেখা বলে, কি? আমার কি তোমাকে আপনি বলা উচিত? একদমই না। আমরা আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি, তেমনই থাকবো। কিছু আগের মতো নেই চিত্রলেখা। তুমি এখন আমার বসের ওয়াইফ। তবুও আমি চাই আমাদের বন্ধুত্বটা আগের মতো থাকুক। প্রয়োজনে ওনার সঙ্গে আমি কথা বলে নিব, ততদিন আমরা আগের মতোই থাকি। এই প্রসঙ্গে আর কথা বাড়ায় না লাবিব, সম্মতিতে মাথা ঝাঁকায়। তারপর ওই দুজনে বাড়ির ভেতর অগ্রসর হয়। আচমকা চিত্রলেখাকে দেখে সবাই যেমন অবাক হয়েছে তেমন খুশিও হয়েছে। বাড়িটা যেন জান ফিরে পেয়েছে। চিত্রলেখার অবর্তমানে দুদিনেই বাড়িটা নিষ্প্রাণ হয়ে গিয়েছিল। সেই বাড়ি আবারও তার চাঞ্চল্যতা ফিরে পেয়েছে। লম্বা সময় চারু চিত্রলেখাকে জড়িয়ে রেখেছে। রাদিন নক না করেই তানিয়ার কেবিনে প্রবেশ করে।
প্রচণ্ড রাগে তার চোখ লাল হয়ে আছে। তানিয়া মনোযোগ দিয়ে কিছু ফাইল দেখছিল। কেবিনের দরজা খোলার শব্দ কানে আসলেও চোখ তুলে তাকায়নি দেখতে কে এসেছে। এগিয়ে এসে তানিয়ার হাতের কাছেই একটা এনভেলপ ছুঁড়ে দিয়ে রাদিন উচ্চ কণ্ঠে জিজ্ঞাসা করে, হোয়াট ইজ দিস রাবিশ তানিয়া? রাদিনের কণ্ঠ পেয়ে ফাইল থেকে চোখ তুলে তার দিকে তাকায় তানিয়া। নিজের চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসে সে। রাদিন টেবিলের উপর হাত রেখে সামনের দিকে খানিকটা ঝুঁকে জিজ্ঞাসা করে, এক্সপ্লেন মি, হোয়াট ইজ দিস? তানিয়া তার শান্ত ভঙ্গি বজায় রেখেই বলে, রিল্যাক্স রাদিন, টেক এ সিট, পানি খাবে? পানির গ্লাস এগিয়ে দিয়ে তানিয়া বলে, একটু পানি খাও, তারপর কথা বলছি। রাদিনের ইচ্ছে করছে সেই গ্লাসটা তুলে আছাড় মেরে ভেঙে ফেলে, কিন্তু এমন কাজ সে করে না। চেয়ার টেনে তানিয়ার মুখোমুখি সে পানির গ্লাসটা তুলে নিয়ে এক টানে সবটুকু পানি খেয়ে শেষ করে। গ্লাস নামিয়ে রাখার সঙ্গে সঙ্গে আবারও জিজ্ঞাসা করে, এসব কি তানিয়া? এসবের মানে কি? আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি। নো, ইউ কান্ট। ইয়েস, আই এম ক্যান। তানিয়া, আমার পক্ষে আর তোমার সঙ্গে থাকা সম্ভব নয় রাদিন। তুমি আমাকে জিজ্ঞেস না করে ডিভোর্সের ডিসিশন নিতে পারো না? পারি রাদিন, অবশ্যই পারি। আমাকে চিট করার আগে তোমার ভাবা উচিত ছিল। একটা অনৈতিক সম্পর্কে জড়ানোর আগে ভাবা উচিত ছিল তোমার। আই লাভ হার তানিয়া। ভালোবাসা কখনো অনৈতিক হয় না। হয় রাদিন, ভালোবাসায় নৈতিকতা থাকে। বউ থাকতে অন্য নারীতে আসক্ত হওয়া কখনোই নৈতিকতার মধ্যে পড়ে না। আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি। সাইন করে আমাকে এই ঝামেলা থেকে মুক্তি দাও। ইউ নো হোয়াট, তোমার এই সেলফিশনেসের কারণেই আমি কখনো তোমাকে ভালোবাসতে পারিনি, কারণ তুমি আমাকে কখনো ভালোবাসা দিতেই পারো না। তানিয়া রাদিনের কথার জবাবে একটা কথাও বলে না। রাদিনকে দেবার মতো হাজারটা জবাব আছে তার কাছে, কিন্তু সে উত্তর করবে না। এখন সব অহেতুক লাগে তার কাছে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় রাদিন। মনে হচ্ছে সে বেরিয়ে যাবে। বেরিয়ে যাবার আগে বলে, বাচ্চারা আমার কাছে থাকবে। বাচ্চাদের কথা তোমার না ভাবলেও চলবে। এদের কাস্টাডি আমিই পাবো। ওরা রৌনকের কাছে থাকবে। তোমার মতো বাবা আমার সন্তানদের জন্য প্রয়োজন নেই। তানিয়া, তুমি এখন আসতে পারো রাদিন, আর কাগজগুলো সাইন করে দিও। জবাবে কিছু বলে না রাদিন, কেবল তাকিয়ে থাকে। তখনই এই দুইবার নক হয় তানিয়ার কেবিনের দরজায়। রাদিনের চোখের দিকে তাকিয়ে থেকেই তানিয়া বলে, কাম ইন প্লিজ। দরজার নব ঘুরিয়ে অর্ধেক প্রবেশ করেছে লাবিব। ওখান থেকে তানিয়া ও রাদিনকে একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকতে দেখে তার বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল। আমতা আমতা করে সে বলে, সরি, আমি পরে আসছি। আই কন্ট্যাক্ট ভেঙে লাবিবের দিকে তাকিয়ে তানিয়া বলে, ইটস ওকে, এসো, আগের কাজ হয়ে গেছে। ইতস্তত বোধ নিয়ে ভেতরে প্রবেশ করে লাবিব। রাদিন বেরিয়ে যাবার জন্য কদম বাড়ালে পেছন থেকে তানিয়া বলে, এনভেলপটা নিয়ে যাও। রাদিন আর অপেক্ষা করে না, এনভেলপটা নিয়েই বেরিয়ে যায়। লাবিব এগিয়ে এসে একটু রাদিন যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে দাঁড়ায়। তানিয়ার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আর ইউ ওকে? তানিয়া মুখে কিছু বলে না। কথা বললেই হয়তো কেঁদে ফেলবে সে, কিন্তু সে ভেঙে পড়তে চায় না, একদমই না। একটা প্রতারকের জন্যে কাঁদতে চায় না সে। ছলছল দৃষ্টি নিয়ে লাবিবের দিকে তাকিয়ে রয় তানিয়া, মুখে কিছু বলে না। রৌনক কখন গিয়ে পৌঁছাবে সেই চিন্তায় মনে মনে বারবার তটস্থ থাকছে চিত্রলেখা। নিশ্চয়ই পৌঁছে তাকে ফোন করবে, সেজন্য ফোনটা হাতের কাছে কাছেই রাখছে। কয়েকবার চেকও করেছে ফোনটা জেনারেল করা আছে কিনা, চার্জ আছে কিনা। যদি চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যায় আর তখন রৌনক ফোন করে তাকে না পায়, সেজন্য ফোনে ফুল চার্জ করে রেখেছে। সকাল সকাল এসে নিজে রুটি আলু ভাজি করে ভাই বোন ও খালাকে নিয়ে নাস্তা করেছে। লিখনকে বাজারে যেতে বলেছিল, কিন্তু তার জরুরি ক্লাস আছে বলে সে কোনো রকম নাস্তা করে বেরিয়ে গেছে। তাই চয়নকে বাজারে পাঠিয়েছে। আজ বিরিয়ানি রান্না করার পরিকল্পনা চিত্রলেখার। 3 রাত নিজের চিরচেনা এই ঘরে ছিল না চিত্রলেখা, অথচ তার মনে হচ্ছে কত শত রাত সে এই ঘরে থাকেনি। নাস্তার পর লিখন বেরিয়ে গেলে পরে চয়নকে বাজারে পাঠিয়ে দেখে চিত্রলেখা এখন নিজের ঘরে বসে আছে। তার কোলে মাথা দিয়ে শুয়ে আছে চারু। আজ সে কোথাও যাবে না, পড়াশোনা থেকে ছুটি নিয়েছে। চিত্রলেখাও কিছু বলেনি। চারুর জন্য চিত্রলেখা তার মায়ের চাইতে কোনো অংশে কম নয়, তাই সেও বাধা দেয়নি। বরং নিজেই ভেবেছে সে তো কয়টা দিন আছে এখানে, একটা দিন তার কাছে থাকুক চারু। দুদিনের দূরত্বে যত কথা জমেছে সব বলবে দুবনে। রৌনক চলে আসার পর আবার কবে আসতে পারবে কে জানে। এবার না হয় রৌনক নিজেই বলেছে এখানে এসে থাকতে পারে, পরে যদি অনুমতি না দেয়। এভাবে এসে থাকার সুযোগ পরে যদি না পাওয়া যায়। সব সময় তো নিজের ঘর সংসার ফেলে চাইলেও চিত্রলেখা আসতে পারবে না। চিত্রলেখার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে চারু, কিন্তু ঘুমায়নি সে। বাবা,
হুম। জানো আপা, সেদিনের পর মামুন ভাই আর আমাদের বাড়ি আসেনি। চিত্রলেখা কেবল শুনে মুখে কিছু বলে না। মামুনের জন্য খারাপ লাগে তার। আর কেউ না জানলেও সে জানে তার প্রতি মামুনের ভালোবাসায় কোনো খাত ছিল না। তার নিজের দুর্ভাগ্য সেই ভালোবাসা সে গ্রহণ করতে পারেনি। হয়তো মামুন তার জন্য নয় বলেই সে কখনো মামুনের ভালোবাসাকে গ্রহণ করতে পারেনি, গ্রহণ করার কথা ভাবেনি। লিখন আর রিপা একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। লিখনের এমনিও কিছু বলার নেই। সে শুনতে চায়, জানতে চায় রিপার সঙ্গে রৌনকের সম্পর্ক কি। রিপা ভালো করেই জানে লিখন কি জানতে চায় তার কাছে। সব বলার আগে খানিকটা সময় নিয়ে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা চালায়। ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে রিপা বলতে শুরু করে। রনক ভাইয়ের বাবা আর আমার বাবা বন্ধু ছিলেন। এছাড়া জামান গ্রুপের শেয়ার অফ হোল্ডার আমার বাবা, বিজনেস পার্টনার বলতে পারো। আগের দিন তাহলে বলনি কেন এসব কথা আমাকে? আসলে তুমি এত ডিস্টার্ব ছিলে, আমি তোমাকে আরও ডিস্টার্ব করতে চাইনি, সেজন্য তখন কিছু বলিনি। এক মুহূর্ত চুপ করে থেকে লিখন জিজ্ঞাসা করে, এর বাইরে কি আর কিছু আছে রিপা যা আমার জানা উচিত? কিন্তু তুমি আমাকে বলছো না, আমি টেনশন করবো ভেবে। লিখনের কথা শুনে থমকে গেলেও নিজেকে সামলে নিয়ে মাথা ঝাঁকায় রিপা। চোখে থাকা রাউন্ড শেপের চশমা ঠিক করার চেষ্টা করার বাহানায় নিজের নার্ভাসনেস লুকানোর চেষ্টা করে। যদিও রিপার উত্তরে লিখন সন্তুষ্ট নয়, তারপরেও আর ঘাটে না সেই বিষয়ে। রিপাকে সে খুব ভালো করে চিনে। যদি সে কিছু আড়াল করেও থাকে তাহলে ভালোর জন্যই করেছে। লিখন কখনো দেখেনি রিপা জেনে বুঝে কারো ক্ষতি করেছে, তাই আর এই বিষয়টায় বাড়তি কথা বলে না। রিপার নিজের যখন উপযুক্ত মনে হবে সে নিজেই তাকে সব জানাবে। শুধু লিখনের একটাই চিন্তা, ওর বোনটা ভালো থাকলেই হলো। রিপা সম্ভবত লিখনের মনের কথাটা বুঝতে পেরেছে, তাই সামান্য কাছাকাছি এগিয়ে এসে একটা হাত ধরে বলে, তোমার চিন্তাটা আমি বুঝি লিখন, কিন্তু আপাকে নিয়ে চিন্তা করা এবার তুমি বাদ দিতে পারো। আপার জন্য তোমার না ভাবলেও চলবে। অবাক হওয়া দৃষ্টি নিয়ে রিপার দিকে তাকায় লিখন। অবাক হয়ে জিজ্ঞাসা করে, আমার বোনের জন্য আমি চিন্তা করব না? তুমি আর চিন্তা না করলেও চলবে লিখন, রনক ভাই আছে আপার জন্য। জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে রিপার দিকে তাকিয়ে থাকে লিখন। কি বলতে চাইছে সে? লিখনকে কিছু জিজ্ঞাসা করতে হয় না, রিপা নিজেই উত্তর করে তার দৃষ্টির জিজ্ঞাসা টের পেয়ে। রনক ভাই মানুষটা খাঁটি লিখন, সে কখনো মাঝপথে আপার হাত ছেড়ে যাবে না। মানুষটার দায়িত্ববোধের কোনো সীমা নেই। আপাকে সে কখনো হেলায় ফেলবে না, বরং অনেক ভালোবাসবে সব সময়। এতটুকু আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আমার বোন মানুষটাই এমন রিপা, পরকেও আপন করে নেবার গুণ আছে আমার বোনের। কিন্তু আমার চিন্তাটা তুমি বুঝবে না। রৌনক জামান আর আমার বোন দুজন দুই পৃথিবীর মানুষ। আমার বোনটা একদম সরল, কেউ চাইলেই খুব সহজে আপার সরলতার সুযোগ নিতে পারবে। কষ্ট পেলেও আমার বোন উফ করবে না, কাউকে কিচ্ছু বলবে না। আমাদের ঘটনা কিন্তু একই লিখন, আমরা দুজনই দুই পৃথিবীর মানুষ। কিন্তু আমরা একে অপরকে ভালোবাসি, জেনে বুঝে পরিকল্পনা করে আগাচ্ছি। আপার বিয়েটা আচমকা হয়েছে। সবাই যতই বলুক আপা ওই লোকটাকে ভালোবাসে, আমি তা বিশ্বাস করি না। আমার বোনকে আমি চিনি। এই বিয়ের পিছনে কোনো একটা কিন্তু তো আছেই রিপা। আপা না বললেও আমি বুঝি। আমার বোন আবার নিজেকে স্যাক্রিফাইস করেছে আমাদের জন্য। কেউ আমার বোনের সরলতার সুযোগ নিবে, এই বিষয়ে আমি মেনে নিতে পারি না, কখনো পারবো না। প্লিজ লিখন, আই রিকোয়েস্ট ইউ, ট্রাস্ট দ্যাম। আপার উপর বিশ্বাস রাখো, সে না ভেবে এত বড় একটা সিদ্ধান্ত এমনি এমনি নেয়নি নিশ্চয়ই। তাছাড়া রৌনক ভাই থাকতে এমন কিছু হবে না, কেউ আপার সুযোগ নিতে পারবে না, এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো। সে কাউকে সেই সুযোগ দেবে না, দেখবে আপাকে সব সময় প্রতিকূলতা থেকে আগলে রাখবে। তুমি অহেতুক চিন্তা করো না, একটু ভরসা করেই দেখো। ফস করে একটা নিঃশ্বাস ছাড়ে লিখন। মনে মনে ভাবে, সে নিজেই যে আমার বোনের সরলতার সমস্যার সুযোগ নিচ্ছে না তার কি গ্যারান্টি আছে? হতেই পারে এই বিয়েটা লোক দেখানো, এই বিয়ের পিছনে অন্য কিছু লুকিয়ে আছে। লিখন খুব ভালো করেই জানে আড়ালে অন্য কিছু থাকলেও চিত্রলেখা কখনোই তাকে সেটা জানাবে না। চিত্রলেখাকে কারো সঙ্গে নিজের চিন্তা দুশ্চিন্তা শেয়ার করে না, বিশেষ করে ভাই বোনদের কিছু জানায় না সে দুশ্চিন্তা করবে বলে। বিকাল থেকে চিত্রলেখার দুশ্চিন্তা বেড়েছে।
এখন পর্যন্ত সে রৌনকের থেকে কোনো আপডেট পায়নি। গিয়ে পৌঁছেছে কিনা কে জানে। পৌঁছে থাকলে নিশ্চয়ই তাকে একবার ফোন করতো সে, নাকি করতো না। চিন্তা করে ভেবে কিছু কুল কিনারা করতে পারে না সে। কতক্ষণ লাগবে তার মেক্সিকো গিয়ে পৌঁছাতে? প্লেন তো অনেক দ্রুত যায়, তাহলে কি সারাদিনেও গিয়ে পৌঁছায়নি সে? প্লেনটা ঠিকঠাক গিয়ে পৌঁছেছে তো? পথে কোনো বিপদ হয়নি তো? অনেক সময় তো দেখা যায় আকাশপথে প্লেন ক্র্যাশ করেছে, এমন কিছু হয়নি তো? কথায় আছে শূন্য মস্তিষ্ক হচ্ছে শয়তানের ঘর। চিত্রলেখার আপাতত কিছু করার নেই এক রৌনকের জন্য দুশ্চিন্তা করা ছাড়া। এক ভাবনা থেকে আরেক ভাবনার উদয় হচ্ছে তার মস্তিষ্কে। সেই সব ভাবনা থেকে যত সব আজগুবি চিন্তা ভাবনা এসে তার মস্তিষ্কে খুঁটি গাড়ছে। আবার এও মনে হচ্ছে রৌনক হয়তো পৌঁছে গেছে, ইচ্ছে করে তাকে ফোন করেনি, হয়তো তাকে জানানোটা জরুরি কিছু নয়। তাকে জানানোটা কি আসলেই জরুরি? কে সে? রৌনকের আইনগত বিবাহিত স্ত্রী, কিন্তু এর বাইরে তার জীবনে চিত্রলেখার স্থান কোথায়? জানা নেই চিত্রলেখার। এই মুহূর্তে এসব কথা সে ভাবতেও চাইছে না। দুশ্চিন্তাদের দুই হাতে ঠেলে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এতে বিশেষ কাজ হয় না। দুশ্চিন্তা একবার মস্তিষ্কে বাসা বাঁধতে পারলে সহজে দূর করা যায় না। রাত 8টা বাজে। সবে অফিস বিল্ডিং থেকে বেরিয়েছে লাবিব। ব্লেজারের বুক পকেটে থাকা মোবাইল ফোনটা বেজে ওঠায় বাধ্য হয়ে বাইকটা সাইড করে দাঁড় করায়। রৌনক দেশে না থাকলে লাবিবের কাজের চাপ বেড়ে যায় শতগুণ। তাকে রৌনকের হয়ে অনেক কাজ সামাল দিতে হয়, এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। আজ সারাদিনে রৌনকের হয়ে তাকে 3টা মিটিং অ্যাটেন্ড করতে হয়েছে। 2টো মিটিংয়ে তানিয়া ছিল তার সঙ্গে। জরুরি কিছু হতে পারে ভেবেই ফোনটা বের করে হাতে নেয় সে। স্ক্রিনে ভাষা চিত্রলেখার নাম দেখে সময় বিলম্ব না করে তৎক্ষণাৎই রিসিভ করে জিজ্ঞাসা করে, কি করতে পারি মিসেস সিইও এর জন্য? লাইনের অন্য পাশ থেকে আমতা আমতা করে চিত্রলেখা বলে, তোমাকে বিরক্ত করলাম বুঝি? একদমই নয়। কি হয়েছে চিত্রলেখা? তোমাকে চিন্তিত দেখাচ্ছে। এনি প্রবলেম? না মানে জানতে চাইছিলাম তোমার কি ওনার সঙ্গে কথা হয়েছে? না মানে উনি কি গিয়ে পৌঁছেছেন? আমাকে এখনো কিছু জানাননি, হয়তো গিয়ে ব্যস্ত হয়ে গেছেন, ফোন করার সুযোগ পাননি। তোমায় নিশ্চয়ই জানিয়েছেন কিছু? টেনশন হচ্ছে বুঝি হাজব্যান্ডের জন্য? না না তেমন কিছু না, প্ল্যান করে গেল তো তাই একটু। চিত্রলেখাকে আমতা আমতা করতে শুনে হেসে ফেলে লাবিব। মৃদু হেসে বলে, ইটস ওকে চিত্রলেখা, তোমার হাজব্যান্ড, তুমি টেনশন করতেই পারো, এতে ইতস্তত বোধ করবার কিছু নেই। হি ইজ অল ইয়োর্স। জড়তাদের হাতে ঠেলে এবার চিত্রলেখা পরিষ্কার কণ্ঠে জিজ্ঞাসা করে, তোমার সঙ্গে কি ওনার কথা হয়েছে? স্যার এখনো গিয়ে পৌঁছয়নি। এখনো পৌঁছায়নি? অলমোস্ট 20 ঘন্টার ফ্লাইট। ভোরে গিয়ে পৌঁছবেন। হোটেলে চেক ইন করতে করতে সকাল হবে। ও, তুমি টেনশন করো না, স্যার পৌঁছে গেলে সবার আগে তোমাকেই ফোন করবে। উনি জানেন তুমি টেনশন করছো, ওনার ফোন কলের অপেক্ষায় আছো। আসলে কি উনি জানেন? মনে মনে ভাবে চিত্রলেখার। মুখের আর প্রশ্নটা করে না। এতক্ষণে খানিকটা ইজি লাগে চিত্রলেখার। ফ্লাইট টাইম সম্পর্কে আইডিয়া ছিল না তার। টেনশনে মাথা কাজ করছিল না। একবার গুগল করে দেখবে। রৌনককে জিজ্ঞাসাও করেনি সে কখন গিয়ে পৌঁছাবে, না জেনে অহেতুক চিন্তা করছিল। লাবিবকে ফোন করে বিরক্ত করায় নিজেরই খারাপ লাগছে, খানিকটা লজ্জাও লাগছে। রাখছি তাহলে। চিত্রলেখা শোনো, হুম। তোমার কিছু লাগলে বা যে কোনো প্রয়োজনে আমাকে বলতে পারো। স্যার আমাকে দায়িত্ব দিয়ে গেছে তোমার খেয়াল রাখতে, তাই কিছু দরকার হলে আমাকে বলতে লজ্জা করো না, কেমন? আমি 24 ঘন্টা তোমার সার্ভিসে অ্যাভেলেবেল আছি। একটা ফোন করলেই বান্দা হাজির হয়ে যাবে তোমার খেদমতে। থ্যাংক ইউ। ইটস ওকে, ইটস মাই ডিউটি, অলসো রেসপন্সিবিলিটি অ্যাজ এ ফ্রেন্ড। জাস্ট রিমেম্বার, আই অ্যাম অলওয়েজ দেয়ার ফর ইউ। মৌন হেসে লাইন কাটে চিত্রলেখা। লাইন কাটার পরেও কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে রয় সে। কখন রৌনক ফোন করে জানাবে সে সুস্থভাবে পৌঁছে গেছেন, এতটুকু জানার ইচ্ছায় অস্থির লাগছে চিত্রলেখার। এর আগে কখনো এরকম লাগেনি তার, কখনো না। 3টা রাত যেন শত শত রাতের সমান। আজ 3 রাত পরে একত্রে নিজেদের ড্রয়িং রুমের মেঝেতে আসন পেতে বসেছে ওরা সবাই, অথচ সবারই মনে হচ্ছে কত শত রাত তারা একত্রে খেতে বসে না। চিত্রলেখা নিজের হাতে ওদের বেড়ে খাওয়ায় না। দুপুরে লিখন বাসায় ছিল না বলে বিরিয়ানির রান্নার প্রস্তুতিটাও নিয়েও সেটা রাতের জন্য রেখে দিয়েছিল। 4 ভাই বোনের মধ্যে লিখনটা সবচাইতে বেশি বিরিয়ানি ভক্ত। এই ছেলেকে বছরে 365 দিন বিরিয়ানি খেতে দিলেও এর অভক্তি আসবে না।
তাই লিখনকে রেখে দুপুরবেলায় বিরিয়ানি রান্না করে খেতে মন সায় দেয়নি চিত্রলেখার। লিখন যখন সমস্ত দিনের ব্যস্ততা শেষ করে বাসায় ঢুকে তখন প্রথমেই তার নাকে বিরিয়ানির সুবাস লাগতেই সে সরাসরি রান্নাঘরে গিয়ে চিত্রলেখাকে আনন্দে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করেছিল আলু বেশি করে দিয়েছে কিনা। এই ছেলের সব একদিকে আর বিরিয়ানি আলু আরেক দিকে। বিরিয়ানির আলুকে লিখন যতটা ভালোবাসে ততটা রিপাকে ভালোবাসে কিনা সন্দেহ। খাওয়া দাওয়ার এক পর্যায়ে লিখন বলে, তুমি যেহেতু কয়েকদিন আসছো, এক কাজ করি, সময় করে কাল পরশু বাসা দেখে ফেলি। কি বলো আপা? লিখনের কথায় প্লেট থেকে মুখ তুলে ভাইয়ের দিকে তাকায় চিত্রলেখা। খালু আলটিমেটাম দিয়েছিল এই মাসে বাড়ি খালি করে দিতে। এক মুহূর্ত লিখনের মুখের দিকে তাকিয়ে থাকার পর চিত্রলেখা পুনরায় নিজের প্লেটে মনোযোগ দিয়ে বলে, বাসা দেখার কোনো প্রয়োজন নেই। মানে? অন্য সবার দৃষ্টি এখন খাওয়া রেখে চিত্রলেখার মুখের দিকে। আরেক লোকমা খাবার মুখে পুরে দিয়ে মুখ তুলে একবার একে একে সবার মুখ দেখে নিয়ে লিখনের দিকে স্থির হয়ে বলে, বাসা ছাড়তে হবে না, তোরা এখানেই থাকবি। কিভাবে? যেভাবে থাকছিস সেভাবেই। আপা, খালু আমাদের বাড়ি খালি করে দিতে বলেছে। বলেছিল, এখন আর বলবে না বাড়ি খালি করতে হবে না। চিত্রলেখার কথার আগামাথা কিছুই ধরতে পারে না কেউ। এদিকে চিত্রলেখা সংশয়ে ভুগছে। সে কি বলবে এই বাড়ির মালিক এখন সে? সবাই কি ব্যাপারটা স্বাভাবিকভাবে দেখবে? অফিসের বসকে বিয়ে করে রাতারাতি বাড়ির মালিক হয়ে গেছে সে। নিশ্চয়ই অন্যরা ব্যাপারটা স্বাভাবিক বা সুন্দর চোখে দেখবে না। সবার ভেতরে একটা ধারণাই তৈরি হবে টাকার জন্য বিয়েটা করেছে সে। কিন্তু এটা তো সম্পূর্ণ সত্য নয়। টাকার লোভে সে রৌনককে বিয়ে করেনি। টাকা পয়সার কোনো লোভ নেই তার, নিজের জন্য কিচ্ছু চায় না। এটা সত্যি, রৌনক তাকে কথা দিয়েছে তার ভাই বোনদের সব স্বপ্ন পূরণ করতে পাশে থাকবে। কিন্তু সেটার মানে কি এই হয় যে টাকার লোভে বিয়েটা করেছে সে? হয়তো চেতন মনে নয়, কিন্তু চিত্রলেখার অবচেতন মন এটা বুঝে গিয়েছিল রৌনককে বিয়ে করলে তার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ পার্থিব জীবনের যে কোনো সমস্যা অর্থের বিনিময়ে সমাধান করা যায়, আর রৌনকের সেই ক্ষমতা আছে। সে চাইলে একটা চুটকি বাজিয়ে চিত্রলেখার জীবনের সব সমস্যা সমাধান করে দিতে পারে, আর বলা যায় করে দিচ্ছেও। এই যেমন এই বাড়িটাই তো তার প্রমাণ। রৌনক যখন জানতে পারলো চিত্রলেখাদের বাড়ি খালি করার আলটিমেটাম দেওয়া হয়েছে, সে বাড়িটাই কিনে ফেলেছে, তাও চিত্রলেখার নামে। একটা কার্ড ধরিয়ে দিয়েছে সে চিত্রলেখাকে, যার কোনো লিমিট নেই। এমন জীবনের কথা তো চিত্রলেখা তার স্বপ্নেও কখনো ভাবেনি। অথচ আজ সব সত্যি, সব অসম্ভবকে রৌনক ঠিক সত্যি করে দেখাবে তার জীবনে, এটা চিত্রলেখা জানে। সে যে জিনিসের যোগ্য নয়, রৌনক তাকে তার যোগ্যতার চাইতে বেশি দিচ্ছে, হয়তো ভবিষ্যতেও দিবে, অন্তত ততদিন যতদিন তারা একত্রে আছে। আপা, হুম? তুমি কি কিছু লুকাইতেছো? চিত্রলেখার মন একবার বলে সব বলে দিবে, আবার মনে হয় এই মুহূর্তে কিছু বলা হয়তো ঠিক হবে না। তাই আপাতত কিছুদিন বিষয়টা চেপে যাওয়ার সিদ্ধান্ত নেয় মনে মনে। খালুর সাথে কথা হয়েছে আমার। আমি রিকোয়েস্ট করে বলেছি আমাদের 1 বছর সময় দিতে। 1 বছর পর বাড়িটা খালি করে দিব আমরা। আর খালু মেনে নিল তোমার কথা? হ্যাঁ। এবারে লিখনকে কিছু বলার সুযোগ না দিয়ে নার্গিস বেগম বলেন, সে তো বাড়িটা বিক্রি করতে চাচ্ছিল, তার টাকার দরকার, তাহলে তোর কথা এমনি এমনি মেনে নিল? এমনি এমনি মানেনি। আমি বলেছি অন্য কোথাও থাকলে তো ভাড়া দিয়েই থাকা লাগবে। আমি না হয় ভাড়া বাবদ যে টাকাটা আসে সেটা প্রতি মাসে দিয়ে দিব, তারপর 1 বছর পরে বাড়িটা খালি করে দিব। এই কথা শুনে পরে রাজি হলো। লিখন আরো কিছু বলার জন্য মুখ খুললেও বলতে পারে না। তার আগে চিত্রলেখা বলে, এত কথার কি আছে? আমি বুঝতেছি না, অন্য কোথাও থাকলে তো ভাড়া দিয়েই থাকা লাগবে। এখানে থাকলে সমস্যা কই? ভাড়া দিয়েই থাকবি তোরা, এখানে সবাই পরিচিত। তোরা দুজন নিজ নিজ লেখাপড়া নিয়ে সারাদিন বাসার বাইরে থাকিস। বাসায় থাকে এক খালা আর চারু, 2 জন মেয়ে মানুষ পরিচিত জায়গায় থাকাই তো ভালো, তাই না? আশেপাশে সবাই পরিচিত, যে কোনো দরকারে বা বিপদে আগিয়ে থাকবে। এত কথার কিছু নেই। আমি খালুর সাথে কথা বলে সমস্যার সমাধান করে ফেলেছি। আর ভাড়া টাকা নিয়ে কাউকে চিন্তা করা লাগবে না, ওটা আমি বুঝবো। কেমনে বুঝবা তুমি? তুমি তো এখন আর চাকরি করতেছ না। আমি কখন বললাম চাকরিকে ছেড়ে দিছি? আমি ছুটিতে আছি, চাকরি ছাড়িনি। উপস্থিত কেউ আর কোনো কথা বলে না, যদিও লিখনের কাছে জিজ্ঞাসা করার মতো অনেক প্রশ্নই ছিল, কিন্তু এই মুহূর্তে আর এসব কথা তুলে না সে। নার্গিস বেগমও বাচ্চাদের সামনে আর কিছু বললেন না। লাবিবের কাছ থেকে জানার পরেও ভালো লাগছে না চিত্রলেখার। যদিও এখন সে জানে রৌনক এখনো বিমানে আছে, তবুও মনের ভেতর সামান্য অস্থিরতা কাজ করছে। মানুষটা সুস্থ মতো পৌঁছে গেছে জানতে পারলে আর কোনো চিন্তা থাকবে না তার।
বিছানার কার্নিশ ঘেঁষে পিঠে বালিশ দিয়ে বসেছে চিত্রলেখা, তার হাতে উপন্যাসের বই। রৌনকের ভাবনায় উপন্যাসে পুরোপুরি মনোযোগ দিতে পারছে না সে, তবুও চেষ্টা করছে মনোনিবেশ করার। চারু বড় বোনের কোল ঘেঁষে শুয়ে বইয়ে মুখ গুজে রেখেছে। আপা, আচমকায় চয়নের ডাকে দুই বোনই বই থেকে মুখ তুলে দরজার দিকে তাকায়। খালা তোমাকে ডাকে। আচ্ছা, বইটা হাত থেকে নামিয়ে রেখে চিত্রলেখা চারুকে বলে, তুই পড়তে থাক, আমি আসছি। খালার ঘরে এসে চিত্রলেখা দেখে নার্গিস বেগম বিছানায় বসে আছেন। এগিয়ে এসে খালার মুখোমুখি বসে সে। খালা কিছু বলার আগে নিজেই জিজ্ঞাসা করায়, দরজাটা আটকে দিয়ে আয়। খালা কিছু বলার আগে নিজেই জিজ্ঞাসা করে। চিত্রলেখা তৎক্ষণাৎ কিছু বলে না, খালার মুখের দিকে তাকিয়ে থেকে উঠে গিয়ে দরজার ছিটকিনি আটকে দিয়ে ফিরে এসে পূর্বের জায়গায় বসে। নার্গিস বেগমের চোখে মুখে সিরিয়াসনেস। এবারে তিনি নিজেই জিজ্ঞাসা করেন, সত্যিটা কি চিত্রলেখা? কোন সত্যি খালা? মানুষটার সঙ্গে এত বছর সংসার করলাম, ওনাকে আমার চাইতেও ভালো কেউ চিনে না। সামান্য কয়টা ভাড়ার টাকার জন্য উনি রাজি হবেন না। 1 বছরের ভাড়ার টাকাও যা পাবেন তার চাইতে ঢের বেশি এক মুঠে পাবেন বাড়িটা বিক্রি করে দিলে। বাহানা করে ভাই বোনদের বোকা বানাতে পারলেও আমারে তুই বোকা বানাইতে পারবি না। আমি তোকে পেটে ধরিনি, তোর মাও না খালা হই, কিন্তু খালা তো মায়ের মতন, তাই না? আমিও তোকে নিজের সন্তান ভাবি। কি লুকাতেছিস তুই? এক নাগারে কথা বলে থামেন নার্গিস বেগম। জবাবের জন্য চিত্রলেখার মুখের দিকে তাকিয়ে থাকেন। চিত্রলেখা নিজেও জানতো বাহানা করে ভাই বোন থেকে সত্য গোপন করতে পারলেও খালার চোখে সে ধুলো দিতে পারবে না। এই মানুষটা ঠিকই আন্দাজ করে ফেলবে। চিত্রলেখা আর চেষ্টাও করে না কিছু গোপন করার। আপাতত সবাইকে না হোক অন্তত খালাকে সত্যিটা তো জানানো দরকার। ফর্স করে একটা নিঃশ্বাস ছেড়ে চিত্রলেখা বলে, খালু বাড়িটা বিক্রি করে দিয়েছে খালা। তাহলে আমরা এখনো এই বাড়িতে কেন? এই বাড়িটা এখন আমার নামে। তৎক্ষণাৎ কথা বলেন না নার্গিস বেগম। চিত্রলেখা নিজেই বলে, উনি বাড়িটা আমার নামে কিনে নিয়েছেন খালুর থেকে। উনি বলতে চিত্রলেখা কার কথা বুঝিয়েছে তা বুঝতে সময় লাগেনি নার্গিস বেগমের। খালার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চিত্রলেখা আরো বলে, আমি ওনাকে বলিনি বাড়ি কিনতে, উনি নিজে থেকেই করেছেন কাজটা, আমাকে কিছু না জানিয়েই। এখনই লিখনদের কিছু বলো না খালা, আমি নিজেও এখনো ব্যাপারটা সহজভাবে নিতে পারিনি, ওরাও নিতে পারবে না। আগে আমাকে একটু সহজ হতে দাও, তারপর না হয় ওদের বলবো। ততদিন কথাটা নিজের মধ্যেই রাখো প্লিজ। সম্মতিতে মাথা ঝাঁকান নার্গিস বেগম। খানিকক্ষণ চুপ করে থাকার পরে জিজ্ঞাসা করেন, তুই ওই বাড়িতে ভালো আছিস তো? খালার প্রশ্নে তার মুখের দিকে তাকায় চিত্রলেখা। অভ্যন্তরীণ কিছু কি টের পেয়ে গেছেন তিনি, কিন্তু সে তো কাউকে কিছু জানায়নি, এমনকি আফিফাকেও নয়। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে চিত্রলেখা বলে, আমি ভালো আছি। সত্যি ভালো আছিস? এভাবে কেন বলছো? মায়ের মন তো সন্তানের জন্য সবসময় কেমন কেমন করে, তাই জিজ্ঞেস করতেছি। তুমি একদম চিন্তা করো না, ভালো আছি আমি, সত্যিই ভালো আছি খালা। ওই পরিবারের সবাই তোকে মেনে নিছে তো? সঙ্গে সঙ্গে জবাব দেয় না চিত্রলেখা। খালার মুখের দিকে তাকিয়ে থাকে। তার চিন্তাটা হয়তো আন্দাজ করতে পারছে, তাই খালাকে আশ্বস্ত করে বলে, আমার হঠাৎ বিয়ে করাটা তোমাদের জন্য যেমন অবিশ্বাস্য ছিল, ওই বাড়িতেও একই ঘটনা। সবার স্বাভাবিক হতে কিছুটা সময় দরকার খালা। এছাড়া সত্যি আমি ভালো আছি। এই তোমাকে ছুঁয়ে বলছি, উনি আমার অনেক খেয়াল রাখেন, এতখানি যতখানির হয়তো আমি যোগ্যও না। ফসফস করে একটা নিঃশ্বাস ছাড়েন নার্গিস বেগম। এই নিঃশ্বাসের কারণ কি ধরতে পারে না চিত্রলেখা, তবে আন্দাজ করে তার দুশ্চিন্তায় হয়তো। এই প্রসঙ্গে খালা ভাগ্নি দুজনের একজনও আর কথা বাড়ায় না। সারা রাত ঘুম হয়নি চিত্রলেখার। জোর করে ঘুমানোর চেষ্টাও করেনি সে। বই পড়ে রাত পার করেছে। ফজরের আজান দেওয়ায় বই রেখে উঠেছে সে। ফজরের নামাজ পড়ে বিছানায় ফিরে এসে আবারও বইয়ের পাতায় মুখ গুজেছে। অনেকক্ষণ হয়। ভোরের আলো ফুটতে শুরু করেছে ইতিমধ্যে। মোবাইল ফোনটা পেটের উপরেই রাখা, যদিও ফোন হাতের কাছে রাখার অভ্যাস নেই তার, তবুও আজ ফোনটাকে দৃষ্টির আড়াল করছে না। আচমকা মেসেজ টিউনের শব্দ কানে আসতেই ফোন হাতে নিয়ে উঠে বসে। চিত্রলেখা এর আগে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতো না, সে বলতেও পারবে না রৌনক কখন তার ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে। এবারই আসার পর খেয়াল করেছে মেসেজটা হোয়াটসঅ্যাপে এসেছে। নোটিফিকেশন পেয়ে তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপে ঢুকে সে। একটা ফরেন নাম্বার। ইনবক্সে ঢুকতেই দেখে লেখা, মাত্রই বসছিলাম, এখন ডিনার মিটিং আছে, ওটা শেষ করে হোটেলে গিয়ে তোমাকে ফোন করব, ততক্ষণ একটু শান্তি করে ঘুমিয়ে নাও। সারা রাত অনেক টেনশন করেছে পরের জন্য,
এখন রেস্ট করো, জলদি আমাদের কথা হবে বউ। রৌনকের মেসেজটা পড়তে চিত্রলেখার চোয়াল জুড়ে হাসি ফুটে ওঠে। কাছে না থেকে মানুষটা বলতে পারে কেউ তার জন্য ভাবছে। লাবিব ঠিকই বলেছিল, সে পৌঁছেই তাকে জানাবে। তাহলে কি সত্যি সত্যি চিত্রলেখা রৌনক জামানের জীবনে গুরুত্বপূর্ণ কেউ? রৌনকের মেসেজের বিপরীতে কিছু একটা লেখা উচিত তার, কিন্তু কি লিখবে সে? চিন্তা ভাবনা করে রিপ্লাইতে চিত্রলেখা লিখে দেয়, নিজের খেয়াল রাখবেন, আমি কলের অপেক্ষায় থাকবো। আর অপেক্ষা না করে ফোনটা মাথার কাছে নামিয়ে রেখে বইটাও অন্য পাশে রাখে। এতক্ষণে চোখ ভার হয়ে ঘুম আসছে তার। দুশ্চিন্তা কেটে গেছে, এখন আর কোনো চিন্তা নেই তার। রৌনক ভালোই পৌঁছে গেছে। এক সপ্তাহ ও বাড়ি থেকে এই বাড়ি ফিরে এসেছে চিত্রলেখা। 7 দিনের দিন রৌনক জানিয়েছিল খুব সম্ভবত 2 থেকে 3 দিনের মধ্যেই ফিরে আসবে সে। তাই এবারই ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল চিত্রলেখা। যদিও সে চাইলে রৌনক ফিরে আসার দিন পর্যন্ত ও বাড়িতে থাকতে পারত, কিন্তু ইচ্ছা করে থাকেনি। 2 দিনই তো দেখতে দেখতেই চলে যাবে। কিন্তু 10 দিন অতিবাহিত হয়ে যাবার পরেও সে ফিরে আসেনি, বরং মেক্সিকোর কাজ শেষ করে তাকে সিঙ্গাপুরে যেতে হয়েছে। মেক্সিকো থাকা অবস্থায় সারাদিনে ফোন কল না হলেও অন্তত একটা SMS পাঠিয়েছে রৌনক তাকে, কিন্তু সিঙ্গাপুর যাবার পর থেকে একটা কল তো দূরের কথা, SMSও পায়নি সে। এমনকি রৌনক যেদিন সিঙ্গাপুরে গিয়েছে যাবার পরেও চিত্রলেখাকে কিছু জানায়নি। পৌঁছেছে কিনা সেই খবরটাও না। পরবর্তীতে লাবিবের মাধ্যমে জানতে পেরেছিল রৌনক ঠিকঠাক পৌঁছে গেছে, কাজে ব্যস্ত আছে, তাই যোগাযোগ করার সময় পাচ্ছে না। প্রথমে বুঝলেও যত দিন ঘনিয়েছে অজানা এক অভিমান চিত্রলেখার বুকের ভেতর বাসা বেঁধেছে। এত কিসের ব্যস্ততা একটা মানুষের? সে নিশ্চয়ই খাওয়া, ঘুম, গোসল, বাথরুম বাদ দিয়ে দেয়নি। এত কিছুর মধ্যে কি অন্তত 1 মিনিটের জন্য একটা কল দেওয়া যায় না? খুব বেশি কিছু কি আশা করে ফেলেছে সে? হয়তো খুব বেশি আশা করে ফেলেছে। এতখানি আশা করা তার উচিত হচ্ছে না। বিয়েটা সত্যি হলেও কিছু শর্তের ভিত্তিতে হয়েছে। এসব ভুলে গেলে তার চলবে না। যতদিন গড়িয়েছে দিনকে দিন মন মরা হয়ে যাচ্ছে সে। যতবার সুযোগ পায় হোয়াটসঅ্যাপ চেক করে রৌনক ফোন করলো কিনা বা একটা SMS, খুব বেশি না অন্তত এতটুকু লিখে পাঠাক সে ভালো আছে, কিন্তু এতটুকু সে পায় না। প্রতিদিনই একরাশ নিরাশা নিয়ে ঘুমাতে যায় সে একলাই। মধ্যরাত পর্যন্ত বিছানায় গড়াগড়ি করে হঠাৎ কখন ঘুমায় নিজেও টের পায় না। কতদিন ভেবেছে সকালে ঘুম থেকে উঠে দেখবে রৌনক তার পাশে শুয়ে আছে, তার দিকে তাকিয়ে আছে। এই আশায় প্রতিদিনই সকাল হয় তার, কিন্তু রৌনক আর ফিরে না। এভাবেই এক একটা দিন ফুরিয়ে যাচ্ছে। আজ 25 দিন হয় এখনো ফিরে আসেনি রৌনক, এমনকি একটা কলও আসে না। একদিকে অভিমানের পাহাড় জমেছে তার বুকে, অন্যদিকে ভয়ও লাগে মানুষটা ঠিক আছে তো, সুস্থ আছে তো। তার ফিরতে আরও দেরি হলেও সমস্যা নেই চিত্রলেখার। সে শুধু একবার নিজের কানে মানুষটার কণ্ঠ শুনতে চায়, জানতে চায় সে কেমন আছে। নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে সামনের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রৌনকের কথা ভাবতে ব্যস্ত চিত্রলেখা। শীত বেড়েছে, শৈত্যপ্রবাহ চলছে, বৈরী হাওয়া তাকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে। গায়ে কোনো গরম কাপড় জড়ায়নি সে। সুতির একটা 3 পিস তার পরনে। গেল বছর চাইতে এবছর বেশি শীত পড়েছে। ঠান্ডায় তার হাড় কাঁপা শুরু করলেও চিত্রলেখার ইচ্ছে করছে না ভেতরে ফিরে যেতে বা গিয়ে গরম কাপড় নিয়ে আসতে। ঠান্ডা থেকে আশ্রয় নিতে নিজেকে 2 হাতে জড়িয়ে ধরেছে সে, কিন্তু এতে কি আর ঠান্ডা মানে? চিত্রলেখা যখন উদাস মনে তার ব্যক্তিগত পুরুষের অনুপস্থিতিতে বিরহে বিভোর, ঠিক সেই মুহূর্তে একজোড়া হাত তাকে চমকে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরেছে। পুরুষালী হাত জোড়া খুব শক্ত করে পেটের কাছে জড়িয়ে ধরে তাকে নিজের বুকের কাছে টেনে নিয়েছে। ভয়ে চিত্রলেখার কলিজার পানি শুকিয়ে যাওয়ার উপক্রম হলেও তৎক্ষণাৎই সামলে যায় সে। যখনই বুঝতে পারে তার সকল অপেক্ষাদের অবসান হয়েছে, নিজেকে ছেড়ে দেয় তাকে পেছন থেকে জড়িয়ে ধরে রাখা মানুষটার উপর। আশ্রয় খুঁজে তার বুকে। এই মানুষটার একটু উষ্ণতা পাবার অপেক্ষাতেই তো ছিল সে এতগুলো দিন। অতঃপর এত সব দিনরাত পেরিয়ে চিত্রলেখাদের অপেক্ষার ছুটি মেলল। তবুও সে এখনো অভিমানে অটল। বিশাল অভিমানের এক পাহাড় জমেছে তার হৃদয়। তাই কথা বলছে না সে, পেছনে ঘুরে তাকাবেও না। বেশ কিছুক্ষণ চিত্রলেখাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে রাখার পর রৌনক বলে, আবার তুমি গরম কাপড় ছাড়া এভাবে ঠান্ডা দাঁড়িয়ে এসো? একদম রাগ করে না চিত্রলেখা। এতক্ষণ মনে হয়েছে সে হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু রৌনকের কণ্ঠ কানে আসতে টের পায় সে স্বপ্ন দেখছে না। সত্যি সত্যি কাঙ্ক্ষিত মানুষটার বাহুতে আছে সে। এই মানুষটার আলিঙ্গনে নিজেকে সঁপে দিতেই তো তার এত অপেক্ষা। এই মুহূর্তটাকে ধরে রাখতে যেন চোখ বন্ধ করে নেয় সে। চিত্রলেখা কোনো জবাব না দেয়। রৌনক নিজেই বলে, বউ কথা বলবো না আমার সাথে? এবারেও জবাব দেয় না সে। আরও কিছুক্ষণ চিত্রলেখাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে রাখার পর তাকে নিজের দিকে ঘোরায়। তৎক্ষণাৎ দৃষ্টি নিচের দিকে নামিয়ে ফেলে চিত্রলেখা। তার চোখের ওই অপেক্ষা রৌনককে দেখাতে লজ্জা করছে। প্রথমে কিছুক্ষণ কোমর জড়িয়ে থাকার পর একটা হাত আলগা করে চিত্রলেখার চিবুকের নিচে রেখে মুখটা উপরের দিকে তুলে ধরে। আঙ্গুলের উপর চিবুক রেখে চিত্রলেখার বন্ধ চোখের পাতায় চুমু খায় রৌনক।
দু চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে দেওয়ার পর আলতোভাবে ছোট্ট করে ঠান্ডায় মৃদু কাঁপতে থাকা চিত্রলেখার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় সে। কিন্তু তবুও চোখ মেলে তাকায় না চিত্রলেখা। এখনো রৌনককে দেখেনি সে, দেখার সাহস হচ্ছে না তার। যদি সে চোখ মেলতেই দেখে সব স্বপ্ন, আদতে রৌনক ফিরে আসেনি। এই জড়িয়ে ধরা ঠোঁট ছুঁয়ে দেওয়া উষ্ণতার সবটাই যদি তার স্বপ্ন হয়। আপাতত এই স্বপ্ন থেকে বেরিয়ে আসতে চায় না সে, হোক স্বপ্ন বা নিজের কল্পনায়। তবু আরও কিছুক্ষণ এই মানুষটার আলিঙ্গনে থাকতে চায় সে, আরও কিছুক্ষণ এই উষ্ণতায় নিজেকে মাতিয়ে রাখতে চায়। চিত্রলেখাকে পাজা কোলে তুলে নিয়ে ঘরে ফিরে আসে রৌনক। এতেও কোনো নড়চড় নেই চিত্রলেখার। তাকে বিছানায় নামিয়ে দিয়ে মুখোমুখি দাঁড়িয়ে নিজের গায়ে থাকা ব্লেজার কোটটা খুলে পাশেই ফেলে দেয় সে। চিত্রলেখার পাশে বসে আবারও জিজ্ঞাসা করে, চোখ খুলবে না তুমি? দেখবে না আমায়? এবারে জবাব না দিল, মৃদুভাবে মাথা ঝাঁকায় চিত্রলেখা। আচমকায় মৃদু ধাক্কায় তাকে পেছন দিকে বিছানায় ফেলে দিয়ে রৌনক নিজে কাছাকাছি চলে আসে। একদম কাছাকাছি, এতখানি কাছাকাছি যে দুজনের নিঃশ্বাস এক হতে কেবল মুহূর্তের অপেক্ষা। এগিয়ে গিয়ে চিত্রলেখার গালে নাক ঘষে দেয় সে। এতেই যে চিত্রলেখার নিজেকে মাতাল লাগে, অসহ্য ভালো লাগে, ভেতরটা ছেয়ে যেতে থাকে তার। এই স্পর্শের জন্যই তো মরে যাচ্ছিল সে। এই মানুষটার নিঃশ্বাসের অভাবেই তো নিজেকে ফাঁকা লাগছিল তার। চিত্রলেখার গাল চোয়াল জুড়ে নাক ঘষে কানের কাছে গিয়ে নিচু ও ধরা কণ্ঠে রৌনক অনুরোধের সুরে বলে, প্লিজ চন্দ্র, চোখ খোলো, তাকাও আমার দিকে একবার। দেখো আমি ফিরে এসেছি। এবারেও মাথা ঝাঁকায় সে। প্লিজ। চিত্রলেখার মৌনতাদের সঙ্গ দিয়ে তার বন্ধ চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রুর উপস্থিতি দেখা যায়। প্রিয়তমার গালে চোখের পানির অস্তিত্বের উপস্থিত এর রৌনককে আরও বিচলিত করে তোলে। ঠোঁট দিয়ে সেই অশ্রু শুষে নেয় সে গড়িয়ে পড়ার আগে। চিত্রলেখার গালে ঠোঁট ছুঁয়ে রেখে রৌনক বলে, প্লিজ চন্দ্র, দেখো আমায়। বেশ কিছুক্ষণ চিত্রলেখার দেহের কাছাকাছি থেকে উঠে আসে রৌনক। হাত ধরে চিত্রলেখাকেও তুলে বসায়। নিজের দুহাতে চিত্রলেখার হাত নিয়ে বলে, একবার চোখ খুলে দেখো, আমি এখানে আসছি, সত্যি সত্যি ফিরে এসেছি। তুমি কোনো স্বপ্ন দেখছো না? চোখ মিললেই আমি হারিয়ে যাব না। রৌনকের কথা শেষ হতে না হতে চোখ মেলে তাকায় চিত্রলেখা। তার মনের সংশয় কিভাবে বুঝে মানুষটা। চোখ মেলতেই চিত্রলেখা দেখে সত্যি সত্যি তার সামনে মানুষটা হাঁটুর উপর বসে আছে। চিত্রলেখার চোখ রেখেই তার হাতের পাতায় চুমু খায় রৌনক। হাত দুটো এখনো ঠান্ডা হয়ে আছে তার। এক এক করে দু হাতের পাতায় ঘষে দেয় সে গরম করার প্রচেষ্টায়। সেখানেই থেমে থাকে না সে। চিত্রলেখার পায়ের পাতা নিজের হাতে তুলে নিলে তৎক্ষণাৎ তড়িৎ গতিতে পা সরিয়ে নেওয়ার চেষ্টা করেও লাভ হয় না। রৌনক তার শক্ত হাতে ধরে রেখেছে, সেখান থেকে ছোটার উপায় নেই। বাধা দেওয়ার চেষ্টা করে চিত্রলেখা বলে, প্লিজ পায়ে হাত দিবেন না। চিত্রলেখা ঠান্ডা হয়ে যাওয়া পা গরম করার জন্য আলতোভাবে ঘষে দিতে থেকেই রৌনক জিজ্ঞাসা করে, কেন? আপনি প্লিজ পায়ে হাত দিয়েন না। আমি পায়ে হাত দিলে কি হবে? জানি না, প্লিজ ছেড়ে দিন। বাম পাটা ছেড়ে দিয়ে ডান পায়ের পাতা নিজের হাতে তুলে নিয়ে আলতোভাবে ঘষতে থেকে চিত্রলেখার চোখে চোখ রেখে রৌনক বলে, স্বামী স্ত্রীর পায়ে হাত দিলে পাপ হয়? এসব সিনেমার ডায়লগ একদম দিবে না, বলে দিচ্ছি। তুমি আপাত মস্তকে আমার, তাই তোমার গাল ছুঁয়ে দিলে যেমন আমার পাপ হবে না, তেমন এই পা ছুঁয়ে দিলেও পাপ হবে না। চিত্রলেখাকে আরো চমকে দিয়ে তার পায়ের পাতায় আলতোভাবে ঠোঁট ছুঁয়ে দেয় রৌনক। ব্যাস, এতেই চিত্রলেখা গলে পানি হয়ে গেছে। জ্বলন্ত মোমের মতো গলতে শুরু করেছে সে। নিজ দেহে আর বল পাচ্ছে না সে। রৌনক এগিয়ে গিয়ে চিত্রলেখার মুখটা দুই হাতের আঁচলায় নিয়ে একদম কাছাকাছি গিয়ে থামে। তার নিঃশ্বাস চিত্রলেখার ঠোঁটের উপর আছড়ে পড়ছে। এতেই যেন কেঁপে সারা হচ্ছে সে। ঠোঁট ছুঁই ছুঁই অবস্থাতে রৌনক চিত্রলেখার চোখে চোখ রেখে বলে, সরি বউ। আর কিছু বলার সুযোগ দেয় না চিত্রলেখা রৌনককে। আচমকায় কি হলো তার। এগিয়ে গিয়ে রৌনকের ঠোঁট জোড়ার দখল নেয় সে। এক মুহূর্ত সময় বিলম্ব না করে রৌনক নিজেও তাল দেয় চিত্রলেখার ঠোঁটের ঢেউয়ে। লম্বা সময় তারা একে অপরের ঠোঁটের মায়ায় আটকে থাকার পর নিঃশ্বাস ভার হয়ে আসলে অক্সিজেন টানতে এই যেন সামান্য বিরতি নেয়। তবুও কেউ কাউকে ছাড়তে চায় না। চিত্রলেখার কপালে কপাল ঠেকিয়ে বড় বড় নিঃশ্বাস টানে দুজনাই। দুজনের দৃষ্টি একে অপরে সীমাবদ্ধ। কেউ কারো মুখের উপর থেকে দৃষ্টি সরাতে পারছে না, অবশ্য সরাতে চায়ও না। চিত্রলেখাকে সামলে ওঠার কোনো সময় দেয় না রৌনক। আদরে আদরে অস্থির করে দিতে ব্যস্ত হয়। এতগুলো দিন দূরে থাকাটা যেন পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে সে। কখনো কোনো পুরুষের সংস্পর্শে না আসা চিত্রলেখা রৌনককে নিজের ভেতরে পেয়ে পৃথিবীর সব কিছু যেন ভুলে গেছে। এই মুহূর্তে রৌনক তার ছুঁয়ে দেওয়া ছাড়া অন্য কিছুই ভাবতে পারছে না সে। রৌনক যত গভীরভাবে চিত্রলেখাকে ছুঁয়ে দিতে তার চিহ্ন রাখতে ব্যস্ত চিত্রলেখার অঙ্গে, সে যেন ততই মরিয়া হয়ে উঠছে। আর একটু বেশি তাকে কাছে পাওয়ার নেশায়।
একটা লম্বা সময় একে অপরের উষ্ণ নরম অঙ্গে জড়িয়ে থাকার পর একে অপরকে নিজের সর্বোচ্চ কাছে পেয়ে যেন দুজনার শান্তি হয়েছে। চিত্রলেখাকে বুকের সঙ্গে জড়িয়ে রেখে বড় বড় করে নিঃশ্বাস নিয়ে দম ধরার চেষ্টা করছে রৌনক। চিত্রলেখারও একই অবস্থা। বেশ কিছুক্ষণ চিত্রলেখাকে বুকে নিয়ে শুয়ে থাকার পর রৌনক উঠে বসে। তাকে বিছানা থেকে নামতে দেখে নিজের চোখ বন্ধ করে ফেলে চিত্রলেখা লজ্জায়। মাথার উপর কম্বল টেনে নিজেকে আড়াল করার চেষ্টা করে। এগিয়ে যাবার সময় পেছনে ফিরে চিত্রলেখার অবস্থা দেখে রৌনক মুচকি হেসে চেঞ্জিং রুমে চলে যায় বিব্রস্ত অবস্থাতেই। পেছনে চিত্রলেখা তাকে দেখলো কি দেখলো না তাতে তার কিছু যায় আসে না। এখন আর তাদের মাঝে অদেখা কিছু নেই। ফ্রেশ হয়ে একটা ট্রাউজার প্যান্ট ও টি শার্ট পরে বেরিয়ে আসে সে। চিত্রলেখা এখনো কম্বলের নিচে নিজেকে আড়াল করে রেখেছে। এগিয়ে এসে তার মুখের উপর থেকে কম্বল সরিয়ে বলে, এসো। কোথায়? অবাক হওয়া চিত্রলেখার কণ্ঠে স্পষ্ট। গায়ের উপর থাকা কম্বলটা শক্ত করে ধরেছে সে, যেন হাতে ফসে পড়ে না যায়। বলা তো যায় না, রৌনক নিজেই ধরে টান দিল। এই লোককে দিয়ে কোনো ভরসা নেই। চিত্রলেখার অবস্থা থেকে হাসি পেলেও হাসে না সে। এই মুহূর্তে হাসলে বেচারি আরো বেশি লজ্জা পাবে। তোমার হাঁটতে কষ্ট হবে, চলো আমি ক্লিন করে দিই, তারপর ঘুমাবে। রৌনকের কথা শুনে যেন আকাশ থেকে পড়ে চিত্রলেখা। এই লোক ওকে ক্লিক করিয়ে দিবে। সে কি লজ্জা শরমের মাথাকে ফেলেছে নাকি? বাধা দেওয়ার চেষ্টা করে তাড়াতাড়ি বলে, কোনো প্রয়োজন নেই, আমি নিজে ক্লিন হয়ে নিতে পারবো। ট্রাস্ট মি, তুমি একদম হাঁটতে পারবে না, আমি জানি। তোমার ভীষণ পেইন হচ্ছে। প্লিজ লেট মি হেল্প। আমি একদম বিরক্ত করবো না তোমাকে, জাস্ট ক্লিন হতে হেল্প করবো। নো দুষ্টমি, আই প্রমিস। রৌনকের কথা শুনে লজ্জায় আবারও লাল হয়ে যেতে শুরু করেছে চিত্রলেখা। নিজেকে ঢেকে রাখতে ব্যস্ত চিত্রলেখা এতক্ষণ লক্ষ্য করেনি রৌনক হাতে করে কিছু একটা নিয়ে এসেছে। ফ্রেশ হয়ে বাথরুম থেকে সঙ্গে করে নিয়ে আসা বাথরোবটা এগিয়ে ধরে বলে, এটা পরে নাও। তর্কে যায় না চিত্রলেখা। বাথরোবটা তার হাত থেকে নিয়ে বলে, আপনি পেছন ঘুরে দাঁড়ান। ট্রাস্ট মি চন্দ্র, এমন কিছু বাকি নেই যা আমি দেখিনি। সব দেখা হয়ে গেছে আমার। প্লিজ। ওকে ফাইন। বাধ্য হয়ে পেছনে ঘুরে দাঁড়ায় সে। এমনিতেই নিজের বইয়ের লজ্জা পাওয়া সম্পর্কে ধারণা আছে তার। এখন নতুন করে আর লজ্জা দিতে চায় না। কিছুক্ষণ আগেই অন্তরঙ্গ হয়েছে তারা, তবুও লজ্জায় মরে যাচ্ছে চিত্রলেখা। সত্যি রৌনকের মাথায় কোনো দুষ্টু বুদ্ধি নেই এই মুহূর্তে। চিত্রলেখা যেন ফ্রেশ হয়ে জলদি ঘুমাতে পারে সেজন্যই হেল্প করতে চায়। সে নিজেও প্রিয়তমাকে বুকে জড়িয়ে নিয়ে বিশ্রাম করতে চায়। কতগুলো রাত চন্দ্রলেখাকে জড়িয়ে না ধরে ঘুমাতে হয়েছে। সেই সব রাতের অপেক্ষাও পুষিয়ে নিতে চায় যতটা সম্ভব কাছাকাছি থেকে। চিত্রলেখাকে নিজের বুকে জড়িয়ে রাখতে চায় সে প্রতিটা মুহূর্ত। হ্যালো, এই তাকাবেন না প্লিজ। কয়েক সেকেন্ড পরে চিত্রলেখা আবারও বলে, হয়ে গেছে। রৌনক পেছনে ফিরতে দেখে চিত্রলেখা বিছানা থেকে নামার চেষ্টা করছে, কিন্তু তাকে সেই সুযোগ না দিয়ে পাজা কোলে তুলে নেয় রৌনক। অবাক হয়ে চিত্রলেখা জানতে চায়, কি করছেন? তোমার হাঁটতে কষ্ট হবে, আমি নিয়ে যাচ্ছি। তোমার হাঁটতে হবে না। সমস্যা নেই, হাঁটতে পারবো আমি। পারবে জানি, তবু আমি তোকে প্যাম্পার করতে চাই। কিন্তু হুশ। আর কিছু বলার সুযোগ দেয় না সে প্রিয়তমাকে। বাথরুমে এসে তাকে কমোডের উপর বসিয়ে দেওয়ার পর রৌনককে দাঁড়িয়ে থাকতে দেখে চিত্রলেখা বলে, আপনি বাইরে যান। আই ওয়ান্ট টু হেল্প বউ। একদম না। চিৎকার করে ওঠে চিত্রলেখা। বেচারির অবস্থা দেখে হাত তুলে সারেন্ডার করে রৌনক বলে, ওকে ফাইন, আমি বেরিয়ে যাচ্ছি। তবে তুমি ক্লিন হয়ে আমি ডাকবে, আমি এসে তোমায় নিয়ে যাব। একদম হাঁটবে না, চেষ্টাও করবে না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। চিত্রলেখাকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে যায় সে। একটা নতুন বেড কভার নিয়ে রুমে ফিরে এসে বিছানায় থাকা বেডশিটটা পাল্টে ফেলে রৌনক। নতুন করে বিছানা তৈরি করে নেয় দুজনে ঘুমাবে বলে। চিত্রলেখা বাথরুমের দরজা খুলতেই দেখে দরজার অন্য পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রৌনক। তাকে দরজা খুলতে দেখে এগিয়ে এসে কিছু বলার বা করার সুযোগ না দিয়ে আবারও পাজা কোলে তুলে নেয় ওকে। অহেতুক আর হাত পা ছুড়বার চেষ্টা করে না চিত্রলেখা। এতদিনে এতটুকু রৌনককে চিনে ফেলেছে, তাই বাধ্য মেয়ের মতো রৌনকের বুকে মাথা রেখে নিচু স্বরে বলে, আমার সত্যি কষ্ট হবে না এতটুকু পায়ে হেঁটে যেতে। আমি জানি কষ্ট হবে না, তবুও আমি তোমার নিজের কাছাকাছি রাখতে চাই। তোমার একটু খেয়াল রাখতে চাই, একটু আদর যত্ন করতে চাই। চিত্রলেখা আর কথা বলে না। ওর ভীষণ ক্লান্ত লাগছে। এমনিতেই শরীর ভাঙছে সূক্ষ্ম ব্যথায়। এই ব্যথার কথা চাইলেই কাউকে বলা যায় না। এই ব্যথা যেমন কষ্টের তেমনি সুখেরও, অত্যন্ত ব্যক্তিগত সুখের ব্যথা। হাত বাড়িয়ে রৌনকের গলার কাছে জড়িয়ে ধরে রেখেছে। ঘরে ফিরে এসে চিত্রলেখাকে বিছানায় নামিয়ে দিতে চিত্রলেখা অবাক হয়ে বলে, বেডশিট আমি বদলে দিয়েছি। ওটা কোথায় রেখেছেন? আমাকে দিন, আমি ধুয়ে দিই। চিত্রলেখাকে জোরপূর্বক বিছানায় শুইয়ে দিয়ে রৌনক বলে, তোমাকে কিচ্ছু করতে হবে না,
ওটা আমি ক্লিন করে ফেলবো, অন্য কেউ দেখতেই পাবে না, চিন্তা করো না তুমি। আপত্তি করতে চায় চিত্রলেখা। কেমন লজ্জার কথা, সে থাকতে তার রক্তের দাগ লেগে থাকা বেডশিট রৌনক পরিষ্কার করবে। ভাবতেই তো লজ্জায় পানিতে ডুবে মরে যেতে মন চাইছে চিত্রলেখার। এরপর মুখ দেখাবে কিভাবে রৌনককেও? চিত্রলেখাকে চিন্তায় বিভোর হতে দেখে এগিয়ে গিয়ে ওর কপালে চুমু খেয়ে রৌনক বলে, একদম লজ্জা পাবে না, তোমার করা আর আমার করা একই কথা, আমি তুমি তো আলাদা নই। লাইট বন্ধ করে দিয়ে পারে রৌনক নিজে চিত্রলেখার পাশে শুয়ে পড়ে গা ঘেঁষে। বউকে টেনে নেয় অনেকটাই নিজের বুকের উপর। বলা যায় চিত্রলেখার শরীরের বেশিরভাগ অংশ ভার রৌনকের শরীরের উপর। আরো একবার বউয়ের মাথায় চুমু খায় সে। এক মুহূর্ত চুপ করে থেকে রৌনক বলে, তুমি একটু সতর্ক থাকো। কেন? খেয়াল রেখো তোমার পিরিয়ড মিস যায় কিনা, হলে আমাকে জানাবে। মানে? আমরা প্রোডাকশন নেয়নি চন্দ্র, তোমার কনসেপ্ট করার চান্স আছে, তাই বলছি একটু সতর্ক থেকো। রৌনকের কথা শুনে দাঁতে ঠোঁট কাটে চিত্রলেখা। এতক্ষণ তো ব্যাপারটা ওর মাথাতেই আসেনি। আসলেই তারা প্রোটেকশন ব্যবহার করেনি। তৎক্ষণাৎই মনে মনে নিজের মাসিকের তারিখ হিসাব করে ফেলে। হিসাব অনুযায়ী ওর কনসেপ্ট করার সুযোগ আছে, কিন্তু এই মুহূর্তে বাচ্চা নেওয়ার জন্য কি তৈরি সে? বাচ্চা যদি চলেও আসে তাহলে কি হবে? ওদের সম্পর্কের ভবিষ্যৎ কি সেটাই তো এখনো জানে না সে। এই অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে বাচ্চার ভবিষ্যতের কি হবে ভাবতেই যেন বুক কেঁপে ওঠে চিত্রলেখার। কিন্তু এই বিষয়ে রৌনকের কি ধারণা সেটা জানা দরকার। জিজ্ঞাসা করবে কি করবে না দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে চিত্রলেখা জিজ্ঞাসা করে, আপনি চান মানে যদি আমি কনসিভ করে ফেলি তাহলে? চিত্রলেখাকে কথা শেষ করতে না দিয়ে রৌনক বলে, তোমাকে পাওয়ার পর আমার আর কিছু চাওয়ার বাকি নেই, শুধু একটা বাচ্চা ছাড়া। আমার রক্ত তোমার গর্ভে আসবে, সেই দিন অপেক্ষায় আছি আমি চাই আমার সন্তান তোমার গর্ভে আসুক। মনে মনে খানিকটা নিশ্চিত হয় চিত্রলেখা। সে ভালো করে জানে পরিবারে সে অনাকাঙ্ক্ষিত, কিন্তু রৌনক বাচ্চা চায়, ওর সঙ্গে চায়, এই কথা তার মুখে শুনে খানিকটা স্বস্তি লাগছে। এটা ভেবে চিত্রলেখার সন্তানকে অনাকাঙ্ক্ষিত বা অগ্রহণযোগ্য বলে দাবি করতে পারবে না কেউ। চিত্রলেখার চোয়াল জুড়ে ছোট্ট করে হাসি ফুটে উঠেছে। ওর বন্ধ চোখের পাতায় গভীর হয়ে ঘুম নামতে আরম্ভ করেছে। প্রেয়সীকে বুকের কাছে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে তলিয়ে যেতে লাগে রৌনক নিজেও। গত 25টা রাত তার ঠিকমতো ঘুম হয়নি এই নারীর অনুপস্থিতিতে। আজ যেন অনেক রাতের ক্লান্তি কাটার রাত। প্রিয়তমাকে নিজের সর্বোচ্চ কাছে পাওয়ার পর নিজেকে এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ মনে হচ্ছে রৌনকের। ইদানিং চিত্রলেখার সময় কাটে মিম ও মিশকাতের পেছনে ছোটাছুটি করে। শাশুড়ির সঙ্গে তার সম্পর্কের কোনো উন্নতি হয়নি। নানাভাবে সে চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তাকে কোনোভাবেই মেনে নিতে রাজি নন দিলারা জামান। যদিও এতে রৌনকের কিচ্ছুই যায় আসে না। এর মধ্যেও বেশ কিছুদিন সাবাই বাড়িতে এসেছে। চিত্রলেখা চেষ্টা করেছে তাকে এড়িয়ে চলার। রৌনক নিজেই তাকে বলেছে সাবা নিজে এসে কথা বলতে চাইলেও কোনো প্রয়োজন নেই কথা বলার। যদিও একজন মানুষ সামনে থেকে এসে কথা বলতে চাইলে তাকে কিভাবে ফিরিয়ে দিবে সে? এটা তো অভদ্রতা দেখায়। অন্যদিকে রৌনকের কথা অমান্য করতে পারছে না সে। তানিয়ার ভিসা প্রসেসিং চলছে, জলদি সে আমেরিকায় চলে যাবে। এর মধ্যে লয়ারকে দিয়ে মিম ও মিশকাতের লিগাল গার্ডিয়ানশিপ রৌনক ও চিত্রলেখাকে বুঝিয়ে দিয়েছে সে। এই নিয়ে রাদিন বিশাল সিন ক্রিয়েট করেছে বাড়িতে। যদিও রৌনক একদম রাগ করেনি। 1 মাসের উপর হতে চলল মেক্সিকো ও সিঙ্গাপুরে কাজ সেরে দেশে ফিরেছে রৌনক। ফিরে আসার পর থেকে নতুন প্রোডাক্ট লঞ্চের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এই ডিউরেশনে খুব কম সময় পেয়েছে তারা একে অপরের সঙ্গে কাটানোর। এ নিয়ে অবশ্য মন খারাপ করেনি চিত্রলেখা। সে জানে রৌনকের উপর কাজের কত চাপ যাচ্ছে। 4 দিনের জন্য গাজীপুর গিয়েছিল রৌনক। আজই ফিরে আসার কথা তার, কিন্তু কখন ফিরবে সেটা জানায়নি। চিত্রলেখা ধরেই নিয়েছে গাজীপুর থেকে ফিরে রৌনক অফিসে যাবে সরাসরি। অফিস ছেড়ে একেবারে রাতেই হয়তো ফিরবে। গতকাল রাত থেকে শরীরটা ভালো নেই চিত্রলেখার। গতকাল রাতে 2 বার বমি হয়েছিল। শরীরটা ভীষণ দুর্বল লাগছে। 2 দিন ধরে খাওয়া দাওয়ায় অরুচি ধরেছে। সকালে ঘুম ভাঙার পর টের পেয়েছে মাথা ব্যথা ফেটে যাচ্ছে। সব মিলিয়ে টের পাচ্ছে শরীরটা খুব খারাপ লাগছে। কম্বলটা মাথার উপর টেনে রেখেছে। বেলা 11:30 বাজে। এত বেলা পর্যন্ত কখনোই শুয়ে থাকার অভ্যাস নেই ওর। চিত্রলেখাকে নিচে না দেখতে পেয়ে 8টার দিকে একবার ওর ঘরে এসেছিল জাহানারা। মাথা ব্যথার কথা জানিয়ে বলেছিল জাহানারা যেন নিজে গিয়ে বাচ্চাদের স্কুলে দিয়ে আসে। তার উপর দায়িত্ব আসার পর থেকে এই পর্যন্ত একদিনও মিম মিশকাতকে একা স্কুলে যেতে হয়নি। আজ শরীর ভালো নেই, অন্যথায় নিজেই সঙ্গে যেত। তবুও চিত্রলেখা চায় না বাচ্চারা একা স্কুলে যাক, তাই জাহানারাকে বলেছে সঙ্গে যেতে। ওর কথা মতো জাহানারা নিজে গিয়ে বাচ্চাদের স্কুলে দিয়ে এসেছে। নাস্তার কথা জিজ্ঞাসা করলে চিত্রলেখা বলেছিল আরও কিছুক্ষণ ঘুমাবে, পরে উঠে খেয়ে নিবে।
আবার ঘুমিয়ে পড়লেও সেই ঘুম গাঢ় হয়নি। মাথার যন্ত্রণায় ঘুম গাঢ় হচ্ছে না, তবুও নিজেকে কম্বলের নিচে আটকে রেখেছে। চোখের সামনে অন্ধকার থাকায় আরাম লাগছে সামান্য। আধো ঘুম অবস্থায় রুমের দরজা খোলার শব্দ পেয়েছে চিত্রলেখা, হয়তো জাহানারা এসেছে। রৌনক না থাকলে সে ঘরের দরজা লক করে না, আর রৌনকের কথাতেই ব্যস্ততার মধ্য দিয়েও একটু পরপর এসে চিত্রলেখাকে দেখে যায় জাহানারা। বাচ্চাদের স্কুলে দিয়ে বাসায় ফিরে আসার পর এই ঘরে এসে ওকে দেখে গেছে, কিন্তু কথা বলেনি। দরজার কাছে এসে ওকে দেখে আবারও ফিরে গেছে, এখন আবার এসেছে। কয়েক সেকেন্ড পরে দরজা বন্ধ হওয়ার শব্দ পাওয়া যায়, হয়তো ওকে দেখে ফিরে গেছে জাহানারা। আবারও ঘুমানোর চেষ্টা করে চিত্রলেখা, কিন্তু ওকে অবাক করে দিয়ে কেউ একজন পেছনের দিকে বিছানায় উঠে কম্বলের নিচে চলে আসে। চিত্রলেখা কিছু বুঝে ওঠার আগেই একজোড়া হাত ওকে পেছন থেকে জড়িয়ে ধরে। মানুষটার হাত শরীরের সংস্পর্শে আসতেই চিত্রলেখা টের পায় কে এসেছে। রৌনককে এক্ষুনি আশা করছিল না, মনে মনে তো ধরেই নিয়েছিল মানুষটা ফিরে আসার জন্যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে, অন্তত সারাদিন। অথচ ওকে অবাক করে দিয়ে মানুষটা ওর সঙ্গে একদম কাছাকাছি শরীরের সঙ্গে লেগে আছে, ওকে জড়িয়ে ধরেছে আষ্টে পৃষ্ঠে। এক মুহূর্ত সময় বিলম্ব না করে কম্বলের নিচে রৌনকের দিকে ঘুরে তার বুকে মাথা রাখে চিত্রলেখা। রৌনক কিছু বলে না, বউকে জড়িয়ে এনে বুকের ভেতর চিত্রলেখা জিজ্ঞাসা করে, এত দেরি কেন করলেন? জবাব দেয় না চিত্রলেখা, লজ্জা করে মুখ ফুটে নিজের অপেক্ষার কথা বলতে। ওর কি আদৌ এই মানুষটার জন্য অপেক্ষা করার অধিকার আছে? এই মানুষটাকে তো ওর পাওয়ারই কথা ছিল না, ও তো কোনোভাবেই এই মানুষটার যোগ্য নয়। চিত্রলেখা কোনো জবাব না দেয়। রৌনক বলে, তোমার শরীর গরম কেন? জ্বর এসেছে? রৌনকের বুকে মুখ রেখে ডানে বামে মাথা ঝাঁকায় চিত্রলেখা। তাহলে কি হয়েছে? রাতে খাওনি কেন? এমন প্রশ্ন শুনে অবাক না হয়ে পারে না চিত্রলেখা। ও রাতে খায়নি এ কথা তার জানার কথা নয়। কিভাবে জানলো সে? গত রাতে ওদের কথা হয়নি। রৌনক কিভাবে জানলো যে ও রাতে খায়নি? প্রশ্নটা করবে এমন সময় চিত্রলেখা অনুভব করে ওর পেট পাক দিয়ে বমি আসতে চাইছে। আচমকায় মাথা থেকে কম্বল সরায়। রৌনক জিজ্ঞাসা করতে নেয় কি হয়েছে, কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়ে চিত্রলেখা দৌড় লাগায় বাথরুমের দিকে। বসে না থেকে রৌনক নিজেও পেছনে পেছনে যায়। বাথরুমে ঢুকতেই দেখে চিত্রলেখা কমোডের সামনে নিচের দিকে খানিকটা ঝুঁকে বমি করছে। যেহেতু রাতে কিছু খায়নি তাই বমি হয়ে পানি ছাড়া কিছুই বেরোচ্ছে না পেট থেকে। রৌনক এগিয়ে এসে চিত্রলেখা চুলগুলো নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়, চুল যেন মুখের সামনে না যায় সেই চেষ্টায়। আরেক হাতে পিঠ হাতড়ে দেয়। চিত্রলেখা বমি করে পেটের পানি বের করে শান্ত হলে পরে রৌনক জিজ্ঞাসা করে, আর করবে? বমি করে ক্লান্ত হয়ে গিয়ে মুখে কিছু বলতে পারে না চিত্রলেখা, কেবল মাথা ঝাঁকায়। রৌনক কমোড ফ্লাশ করে দিয়ে চিত্রলেখাকে তুলে কমোডের উপরেই বসিয়ে দেয়। বেসিন কাউন্টারের কাছে গিয়ে একটা হ্যান্ড টাওয়েল ভিজিয়ে নিয়ে চিত্রলেখার কাছে ফিরে আসে। কুলি করার জন্য পানি এগিয়ে দেয় সে চিত্রলেখাকে, তারপর ভেজা টাওয়েল দিয়ে যত্নের সাথে বউয়ের মুখ মুছে দেয়। পরিষ্কার করা হয়ে গেলে চিত্রলেখাকে হাতের উপর কোলে তুলে নিয়ে রুমে ফিরে আসে। বিছানায় নামিয়ে দিয়ে কম্বলটা গায়ের উপর টেনে দিয়ে ওর কপালে একটা চুমু খায় সে ছোট্ট করে। তারপর হাঁটা ধরে চেঞ্জিং রুমের দিকে। মিনিট 20 পর শাওয়ার নিয়ে কাপড় বদলে বেরিয়ে আসে রৌনক। ফিরে এসে আবার চিত্রলেখাকে পিছন থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে রৌনক। চিত্রলেখার চুলে নাক ঘষে বলে, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি, রাতে দেখে আসবো। চোখ বন্ধ রেখে চিত্রলেখা বলে, প্রয়োজন নেই, এমনি ভালো হয়ে যাব আমি। আমার মনে হয় একবার ডক্টর দেখে নেওয়া প্রয়োজন। সত্যি লাগবে না? রৌনক হয়তো কিছু বলতে চায়, কিন্তু বলতে ইতস্তত বোধ করছে। তা আন্দাজ করতে পেরে চিত্রলেখা জিজ্ঞাসা করে, কিছু বলতে চান? আমি ভাবছিলাম মেবি তুমি কনসেপ্ট করেছো, তাই তোমার শরীর খারাপ লাগছে, খাওয়া দাওয়া করতে পারছো না, বমি হচ্ছে, তাই আর কি। রৌনকের কথা শুনে চিত্রলেখার বুকের ভেতর কিছু একটা ধরাস করে ওঠে। মানুষটা ডেসপারেটলি নিজের ফ্যামিলি চায়, একটা বাচ্চার কত ইচ্ছা তার। কয়েক মুহূর্ত চুপ করে থেকে পরে চিত্রলেখা বলে, সরি। কেন? আমার হয়ে গেছে গিয়ে, মানে আজ 2 দিন চলছে, সেজন্যই শরীরটা খারাপ লাগছে। আমি আমি কনসিভ করিনি। বলতে চিত্রলেখা কি বুঝাতে চেয়েছে তা ভালো করে বুঝতে পারছে রৌনক। এখনো তার সামনে লজ্জা পায়ও, তাই তো পিরিয়ড শব্দটা উচ্চারণ করতে এত দ্বিধা ওর। রৌনক অবশ্য জোর করে না, আস্তে ধীরে না হয় লজ্জা ভাঙবে, তার কোনো তাড়া নেই। একটা গোটা জীবন পড়ে আছে তাদের একত্রে পাড়ি দেওয়ার। রৌনককে চুপ করে থাকতে দেখে চিত্রলেখা আবারও বলে, সরি। তুমি সরি বলছো কেন? আমি কনসিভ করিনি। তো আমি আপনার ইচ্ছে পূরণ করতে পারিনি। কে বললো পারোনি? যার আসে সে তার সময় মতো আসবে, না আসা পর্যন্ত আমরা না হয় চেষ্টা করতে থাকবো। বোকামি। এক মুহূর্ত চুপ করে রৌনক আরো বলে, এখন খাবার দিয়ে যেতে বলছি, কিছু খাওয়ার পর ওষুধ খেয়ে নেবে, কেমন? না প্লিজ,
আমি কিছু খাবো না। খেতে তো হবে, তুমি নিজে না খেতে চাইলে আমি জোর করে খাওয়াবো। প্লিজ। চিত্রলেখার প্লিজকে তোয়াক্কা না করে রৌনক উঠে বসে জাহানারাকে ফোন করে বলে ঘরে তাদের দুজনের খাবার দিয়ে যেতে। খাওয়া দাওয়া শেষ করে মুখ ভার করে রেখেছে চিত্রলেখা। রৌনক হাসতে হাসতে মুখ মুছে দেয় ওর। জাহানারা এসে সব নিয়ে গেলে পরে রৌনক এক গ্লাস পানি নিয়ে এগিয়ে এসে চিত্রলেখার মুখোমুখি বসে, আরেক হাতে থাকা ঔষধ এগিয়ে দিয়ে বলে, নাও খাও। অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে চিত্রলেখা বলে, খাবো না। সুন্দর করে বলছি খাও, নয়তো কিন্তু আমি জোর করে খাওয়াতে জানি। বাধ্য হয়ে ওষুধটা খেয়ে নেয় চিত্রলেখা। পানির গ্লাসটা বেডসাইড টেবিলের উপর নামিয়ে রেখে রৌনক এগিয়ে গিয়ে পিঠে বালিশে হেলান দিয়ে বসে চিত্রলেখাকে কাছে ডাকে। ও কাছে যেতে ওকে নিজে বুকে টেনে নেয়, আলতো করে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এভাবেই থাকবো কিছুক্ষণ। রৌনকের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে চিত্রলেখা জিজ্ঞাসা করে, আজ অফিস যাবেন না? না। কেন? আমার বউ অসুস্থ, তার খেয়াল রাখার চাইতে জরুরি কোনো কাজ নেই আপাতত আমার। চিত্রলেখা মুখে কিছু বলে না, কেবল শব্দহীন হাসে। এই মানুষটার বলা কথা ওর ভেতর পর্যন্ত কাঁপিয়ে দেয়। শিহরণের দোল দিয়ে যায় শরীর জুড়ে, আবারও ভয়ও লাগে। সারা জীবন সব এমনই থাকবে তো, নাকি এসব কিছুই সাময়িক? সবে কোচিং শেষ করে বাসায় ফিরছে চারু। মেন রোড ছেড়ে এলাকার গলিতে ঢুকেছে। প্রতিদিন এদিক দিয়ে যাওয়ার সময় সতর্কভাবে চারিদিকে চোখ বুলায় সে, কোথাও মামুনকে দেখা যায় কিনা সেই আশায়। কিন্তু চিত্রলেখার বিয়ের কথা জানার পর সেদিনের পরে আর মামুনকে দেখতে পায়নি সে এলাকায়। মানুষটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। মামুন নিজের ইচ্ছায় হারিয়েছে, তাই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হারিয়ে যাওয়া মানুষ খুঁজে পাওয়া গেলেও যে নিজে থেকে হারায় তাকে হাজার চেষ্টা করেও খুঁজে পাওয়া যায় না। মামুনের ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। তাছাড়া আর কোথায় বা খুঁজবে সে মামুনকে? তার বাড়িতে গিয়ে আচমকা জিজ্ঞাসা করলে সবাই আড়চোখ করে তাকাবে। তাই ধৈর্য ধরে রাখে সে নিজে থেকে ফিরে না আসা পর্যন্ত। অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই চারুর। প্রতিদিনের মতোই আনমনে সামনের দিকে হাঁটতে হাঁটতে এদিক সেদিক চোখ বুলাচ্ছে সে। যদিও জানে মামুনের দেখা মিলবে না। একটু পরপর ফসফস করে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বাড়ির দিকে আগায় সে। কিন্তু আচমকায় মাঝামাঝি এসে তার কদম থমকে যায়। গলির মোড়ে টং দোকানের সামনেই রাখা মামুনের বাইকটা। সেটাকে অনুসরণ করে টং দোকানের ভিতরে তাকাতেই চায়ের কাপ হাতে বসা মামুনকে দেখতে পায় সে। নিজের চোখের দেখা বিশ্বাস করতে নিজের সাথেই যুদ্ধ করতে হয় তাকে। চারুর পায়ের কদম আপনা আপনি ধীর গতিতে আগাচ্ছে সামনের দিকে। ছোট ছোট কদম ফেলে বাইকটার সামনে এসে দাঁড়ায় সে। মামুন এখনো চারুকে দেখতে পায়নি। সে ব্যস্ত গরম ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক বসাতে বসাতে টং দোকানে উপস্থিত সকলের সঙ্গে খোশ গল্পে মস্তে। সে টেরই পায়নি মাত্র কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে চারু নামক মেয়েটা এক পৃথিবী মুগ্ধতা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। এখনো বিশ্বাস হয় না তার। চারু মনে করে সে বড় করে চোখের পলক ফেললেই মামুন গায়েব হয়ে যাবে। ওই যে সিনেমায় দেখায় না, ঠিক সেরকম। সিনেমায় যেমন দেখায় নায়িকা একরাশ মুগ্ধতা নিয়ে অপলক নায়ককে দেখতে পায় চোখের সামনে। যেই সে পলক ফেলে অমনি নায়ক ধোয়া হয়ে হাওয়ায় মিলিয়ে যায়। যার সহজ অর্থ নায়িকা এতক্ষণ নিজের কল্পনায় দেখছিল তার প্রিয় মানুষটাকে। চারুর মনে হয় সে নিজেও এই মুহূর্তে একই কাজ করছে। মামুনকে এক নজর দেখতে চাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তার বক্ষপিঞ্জরে। সেই তীব্র আকাঙ্ক্ষা দেখে চোখের সামনে মামুনকে তার বাইকটা কল্পনা করেছে সে। সে যদি এক্ষুনি চোখ বন্ধ করে আবার খুলে তাহলেই দেখবে কেউ নেই, কিচ্ছু নেই। না, মামুন আর না তার বাইক, সব হাওয়ায় মিলিয়ে যাবে। আরও কিছুক্ষণ মামুনকে দেখতে চায় সে। হাওয়ায় মিলিয়ে যাওয়ার আগে আরও কিছুক্ষণ চোখের শান্তি করে নিতে চায়। সত্যি সত্যি কবে দেখা হবে তার তো কোনো ঠিক নেই। তাই এই মুহূর্তে কল্পনায় ভরসা। অথচ কল্পনা অবিকল বাস্তবতার মতোই অনুভূতি দিচ্ছে চারুকে। সে হাত বাড়িয়ে মামুনের বাইকের উপর হাত রেখেছে। আচ্ছা, স্বপ্নে বা কল্পনায় কি কিছু ছুঁয়ে দেওয়া যায়, অনুভব করা যায়? অথচ সে করতে পারছে। এই যে হাতের নিচে থাকা বাইকটা অনুভব করতে পারছে। একবার কি চোখটা বন্ধ করে দেখবে মামুন হাওয়ায় মিলিয়ে যায় কিনা? দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সত্যি সত্যি চোখ বন্ধ করে চারু। তার হাত জোড়া এখনো মামুনের বাইকের উপর রাখা। চোখ বন্ধ অবস্থায় এখনো সে অনুভব করতে পারছে বাইকটা। তার মানে এখনো সব ভ্যানিশ হয়ে যায়নি। নিশ্চয়ই সে চোখ মেললেই মামুন নাই হয়ে যাবে, সঙ্গে তার বাইকটাও। কিছুক্ষণ সময় নেয় চারু চোখ মেলার আগে। চাইলেই তো সারাদিন সে এখানে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকতে পারবে না। বরং পরিচিত কেউ তাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে ফেলার আগে বাড়ি ফিরে যেতে হবে। অন্যথায় সে বাড়ি পৌঁছানোর আগে তার মাঝ রাস্তায় চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকার খবর হয় লিখন, নয় খালার কান অবধি পৌঁছে যাবে। ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে আস্তে ধীরে সময় নিয়ে চোখ মেলে তাকায় সে। কিন্তু তাকে অবাক করে দিয়ে সব আগের মতোই আছে। মামুন তার বাইক কোনোটাই হাওয়ায় মিলিয়ে যায়নি। কয়েক মুহূর্ত সময় লাগে চারুর বুঝতে কি হচ্ছে। এখনো বাইকটা ধরে দাঁড়িয়ে আছে সে। তার দৃষ্টি মামুনের মুখের উপর। এসব কল্পনা নয়, বরং বাস্তব।
বুঝতে পেরেই চোখ বড় হয় চারুর। তার নিজের অজান্তে মুখ ফসকে কথা বেরিয়ে আসে। মামুন ভাই। বলেই মূর্তির মতো দাঁড়িয়ে থাকে সে। চারুর এক ডাকাই এদিকে তাকায় মামুন। সে মুখ ঘুরিয়ে তাকাতেই তাদের দুজনার চোখে চোখ পড়ে। চারু এখনো মূর্তির মতোই দাঁড়িয়ে আছে। মামুন এদিকে তাকিয়ে চারুকে দেখতে পেয়ে এদিকেই তাকিয়ে থাকে খানিকক্ষণ। কারো কোনো নড়চড় নেই। কিছুটা সময় নিয়ে যেন দুজন দুজনকে দেখে নেয়। চারু ওভাবেই দাঁড়িয়ে থাকে। সে যেন নড়তেই ভুলে গেছে, হাঁটতে ভুলে গেছে, কথা বলতে ভুলে গেছে, চোখের পলক ফেলতে ভুলে গেছে। সবই যেন ও ভুলে গেছে সেই মুহূর্তে। অন্যদিকে স্বাগতিক হয় মামুন। অন্যদের উপস্থিতিতে তার এভাবে চারুর দিকে তাকিয়ে থাকাটা অনুচিত, মন্দ দেখায়। এতক্ষণে পাশে বসে থাকা কেউ কেউ মামুনের দৃষ্টি লক্ষ্য করে চারুর দিকে তাকিয়েছে। কেউ কেউ চারুর মুখে মামুনের নাম শুনে তৎক্ষণাৎই হয়তো তাকিয়েছে। হাতে থাকা চায়ের কাপ নামিয়ে রাখে সে। পকেট থেকে মানি ব্যাগ বের করে টাকা এগিয়ে দেয় চায়ের বিল পরিশোধ করতে। টং দোকানের গফুর আলী আপত্তি করে বলেন, না মামুন ভাই, আজকে আপনার থেকে টাকা পয়সা লমু না। আমার পক্ষ থাইয়া আপনার ট্রিট। কতদিন পর আইলেন কোন তো? আপনারে ছাড়া কি আমার দোকানের আড্ডা জমে কখনো তো? গফুরের কথায় হেসে দিয়ে মামুন বলে, না গফুর ভাই, তোমাদের মামুন আর বেকার নেই। বিনা পয়সায় সে কারো থেকে কোনো কিছু নেয় না এখন। জোর করে গফুরের হাতে টাকাটা গুজে দেয় সে। মামুনের কণ্ঠটা কেমন যেন পাল্টে গেছে। আগে সে অলসতা চঞ্চলতা নেই তার কণ্ঠে। একটা নতুন ভারিক্কি এসেছে যেন সেই জায়গায়। আগে কখনো এমন শোনায়নি তার কথা। হঠাৎ এত পরিবর্তন কিসের? এগিয়ে এসে চারুর মুখোমুখি দাঁড়ায় মামুন। এক পলক চারুর বিস্ময়ে বড় হয়ে থাকা চোখে চোখ পড়ে তার। পরক্ষণেই চারুর খইহারা নয়ন থেকে চোখ সরিয়ে স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞাসা করে, কেমন আছো চারু? মামুনের প্রশ্নে যেন চারুর ভেতর কিছু একটা হলো। ধরাস করে উঠে ভেতরটা। এতক্ষণে সে খেয়াল করেছে মামুনের কেবল কণ্ঠেই পরিবর্তন আসেনি, আপাতবস্তক মানুষটাই যেন পাল্টে গেছে অনেকখানি। এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে থাকা মামুন আর আগের মামুনের ভেতর চোখে ধরা পড়ার মতো পরিবর্তন পরিলক্ষিত। সবসময় কপালের উপর চুল ফেলে রাখা মামুনের আজ কপালে চুল নেই, বরং হাতের মুঠোয় ধরতে পারা লম্বা চুলগুলো কেটে ছোট করে ফেলেছে সে। আর্মি কাটে যথেষ্ট ডিসেন্ট লাগছে তাকে দেখতে। অথচ আগে তার গেটআপে ডিসেন্ট টাচ ছিল না। সবসময় একটা এলাকার বখাটে ছেলে ভাব দেখা যেত তার পোশাক আশাকে। যদিও সে কখনোই বখাটে ছিল না, কিন্তু খানিকটা সেরকমই বেশভূষায় থাকতো আর কি। অথচ আজ তাকে দেখে ওরকম লাগছে না। মনে হচ্ছে এ যেন অন্য কোনো মানুষ। সে অবিকল মামুনের মতো দেখতে। তার পরনে নীল রঙের জিন্স, সাদা শার্টের উপর একটা আরামদায়ক নীল রঙের হুডি পরে আছে সে। টং দোকানের ভিতর বসে থাকা অবস্থায় হুডিটা তার মাথার উপরে টানা ছিল। এগিয়ে এসে চারুর মুখোমুখি দাঁড়িয়ে সে নিজেই হুডিটা নামিয়েছে। তখনই এক আমূল পরিবর্তনটা চারুর দৃষ্টিতে ধরা পড়েছে। এই যে মাস তিনেকের ব্যবধানে তার সামনে ভিন্ন একজন মানুষ দাঁড়িয়ে আছে আজ। কিন্তু চারু কি এই পরিবর্তিত মানুষটার অপেক্ষায় ছিল? সে তো তার সে আগের মামুন ভাইয়ের জন্য অপেক্ষা করছিল, যার চোখে কেবল মায়ের জন্যে অস্থিরতা প্রকাশ পেত সবসময়। মায়াকে নিজের করে বাবার ব্যাকুলতা দেখা যেত। অথচ আজ এই মানুষটার চোখে তো দূরের কথা, চোখের কোনাতেও মায়ার অস্তিত্ব নেই। মামুন ভাই কি তাহলে তার মায়াকে ভুলে গেছে এই অল্প সময়ের ব্যবধানে? এত অল্প সময় কি ভালোবাসা ভুলে যাওয়া যায়? এখন কি তাহলে সে আর মায়া মায়া করে অস্থির হবে না? ব্যাকুলতার সুর তুলবেন না? যদি তাই হয়ে থাকে তাহলে কি এতে চারুর খুশি হওয়া উচিত? সে কখনো তার চেতন বা অবচেতনে মানুষের জীবনে তার মায়ার জায়গা নিতে চায়নি। আবার সবসময় তাকে মায়া মায়া করে অস্থির হয়ে থাকতে দেখেও মন খারাপ লাগতো তার। এটা কেমন বিষণ্ণতায় ভেতরটা ছেয়ে থাকতো। একটা কেমন বিষণ্ণতায় ভেতরটা ছেয়ে থাকতো। এমন কেন লাগতো তার? তাহলে কি সে মনে মনে মামুনের জীবনের মায়ার জায়গাটা চায়? আপন মস্তিষ্কে আবল তাবল ভাবতে ব্যস্ত চারুর খেয়ালই নেই মামুন তাকে একটা প্রশ্ন করেছিল। অনেকক্ষণ কোনো জবাব না পেয়ে মামুন ছোট্ট করে নরম সুরে আবারও ডাকে, চারু। এবার যেন ধ্যান ভেঙে বেরিয়ে আসে চারু অজানা কোনো অতল থেকে। হুড়মুড় করে জিজ্ঞাসা করে, জি মামুন ভাই, কিছু বলছিলেন আপনি? জিজ্ঞাসা করলাম কেমন আছো তুমি? চারু চুপ করে তাকিয়ে রয় মামুনের মুখের দিকে। তাক করা প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দেয় তার মুখে, এতদিন কোথায় ছিলেন আপনি মামুন ভাই? এভাবে কেউ কিছু না বলে গায়েব হয়ে যায় বলুন তো? আমি কত খুঁজেছি আপনাকে, আপনি জানেন। এ গলি ও গলি করে কোনো গলির মোড় বাদ রাখিনি, কেবল আপনার বাড়ি যাওয়াটা বাদ আছে। এমন লুকিয়েছিলেন কেন? কার থেকে লুকিয়েছিলেন বলুন তো? আগুনের ফুলকির মতো চারুর মুখ গলে বেরিয়ে আসা এক একটা প্রশ্নের তৎক্ষণাৎ জবাব দেয় না মামুন। স্মিত হাসে সে, যে হাসির কোনো শব্দ নেই, কেবল চোখে দেখা যায় মানুষটা হাসছে। এখানে আর কার জন্য পড়ে থাকবো বলো তো? আমার কি আর নিজের বলতে কেউ আছে এখানে?
কিছু কি অবশিষ্ট আছে? কেউ নেই, কিচ্ছু নেই। সেজন্যই তো নিজেকে খুঁজে পেতে রাজপথে নেমেছি আমি। ছুটে চলেছি দিক থেকে দিগন্তর। কে বললো কেউ নেই? অন্যদিকে তাকিয়ে সামান্য ধরা গলায় মামুন বলে, মায়ের সঙ্গে সঙ্গে আমার সব চলে গেছে চারু। আমি শূন্য হয়ে গেছি, আমার ভেতরটা ফাঁকা হয়ে গেছে। আমার দিকে তাকান মামুন ভাই। মুখটা ঘুরিয়ে এনে চারুর মুখের দিকে তাকায় সে। তারা দুজনে মামুনের বাইকের দুপাশে দাঁড়িয়ে। মামুন চোখ মেলে তাকালে তাকে চমকে দিয়ে চারু বলে, আমাকে কি আপনার চোখে পড়ে না মামুন ভাই? আপনি কি দেখতে পান না আমাকে, আমার সব ব্যাকুলতা? তৎক্ষণাৎই চোখ শুরু হয় মামুনের। তা দেখে মাঝপথে কথা বন্ধ হয়ে যায় চারুর। এই ধরনের কথাবার্তা মামুনের পছন্দ হচ্ছে না। নিচের দিকে চোখ নামিয়ে এসে বলে, বাড়ি যাও চারু, অনেকক্ষণ হয় রাস্তায় দাঁড়ায় আছো, খারাপ দেখাই, মানুষ দেখতাছি। বাড়ি যাও মামুন ভাই। বাড়ি যাও চারু। আর কিছু বলে না চারু। মামুন তার থেকে নজর সরিয়ে নিয়েছে। তার চোখে চোখ। সে কি কিছু বুঝতে পারছে চারুর ভেতরকার ভাঙন? নিজের দৃষ্টি নামিয়ে নিয়ে মিনমিন সুরে জিজ্ঞাসা করে, আমাদের কি আর দেখা হবে না মামুন ভাই? জানি না, হলেও হতে পারে। আপনি কি আবার চলে যাবেন? হ্যাঁ। ঝট করে মুখ তুলে মামুনের মুখের দিকে তাকায় চারু, কিন্তু মামুন তাকায় না। তার দৃষ্টি অন্য পাশের রাস্তার দিকে। না তাকালেও বুঝতে পারে চারুর দৃষ্টি তার মুখের উপর। সে মুখটা এদিক ঘুরালে দেখতে পেত চারুর চোখে ভার হওয়া পানির উপস্থিতি। নিজের কণ্ঠের স্বাভাবিকতা ধরে রাখার চেষ্টা করে চারু বলে, কই যাবেন আপনি? সেটা তোমার না জানলেও চলবে, তুমি বাড়ি যাও। আর এক মুহূর্ত দাঁড়ায় না চারু। তৎক্ষণাৎই বাড়ির দিকের রাস্তা মাপা শুরু করে। দ্রুত কদম ফেলায় সে সামনের দিকে, জলদি সরে যাবার প্রচেষ্টায়, যাতে করে পেছনে দাঁড়িয়ে মামুন যেন ট্রেন না পায়। তার গাল বেয়ে ইতিমধ্যে অশ্রুর বন্যা বইতে আরম্ভ করেছে। নিজের চোখের পানি সে কাউকে দেখাতে চায় না, এমনকি যার জন্য পানি তাকেও না। পেছনে দাঁড়িয়ে মামুন একবার চারুর যাওয়ার দিকে তাকিয়ে বড় করে নিঃশ্বাস ফেলে নিজের দৃষ্টি সরিয়ে নেয়। রৌনকের ব্যস্ততা কমেনি, বলা যায় বরং বেড়েছে। আগে যদিও ব্যস্ততা, কাজের প্রেশারকে তোয়াক্কা করেনি সে, কিন্তু আজকাল সারাক্ষণ কেবল মনে হয় কখন এসব ব্যস্ততাদের পাশে ঠেলে বাড়ি ফিরতে পারবে সে। আগে কখনোই বাড়ি ফেরার তাড়া ছিল না তার, কিন্তু আজকাল চিত্রলেখার কাছে ফিরে যাবার জন্য বুকের ভেতর ব্যাকুলতার ঝড় ওঠে তার। প্রিয়তমাকে দেখার, কাছে পাবার, ছুঁয়ে দিতে অস্থির হয়ে থাকে সে। কাজের মাঝেই যখন আপন মনে চিত্রলেখার কথা ভাবতে ব্যস্ত রৌনক, তার ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে কেবিনের দরজায় কারো উপস্থিতি টের পায় সে। একবার নক করে দরজাটা খুলে ভেতরের দিকে উকি দেয় লাবিব। তাকে দেখে রৌনক বলে, কামিন। এগিয়ে এসে রৌনকের সামনে একটা ফাইল রেখে লাবিব বলে, আর বিকেলের মিটিংয়ের ফাইল। ওকে। বেরিয়ে যাবার জন্য কদম বাড়ায় লাবিব। পেছন থেকে রৌনক জিজ্ঞাসা করে, ভাবি কি তার কেবিনে আছে? হোপফুলি। আমি কি খবর নেব? খোঁজ নিয়ে জানো তো আমাকে। এক্ষুনি জানাচ্ছি। রৌনকের কেবিন থেকে বেরিয়ে গিয়ে ফাইন্যান্স ডিপার্টমেন্টে ফোন করে লাবিব তানিয়া অফিসে আছে কিনা জানতে। তানিয়ার কেবিনে টোকা পড়তেই ফাইলে মুখ গুজে রেখে সে বলে, কামিন। তানিয়ার কণ্ঠ শুনতে পাবার সঙ্গে সঙ্গেই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে রৌনক। মাথা তুলে তাকে দেখে হাতের ফাইলটা সামনের দিকে ঠেলে দিয়ে নিজের চেয়ারে রিল্যাক্স হয়ে বসে তানিয়া জিজ্ঞাসা করে, এনিথিং সিরিয়াস? এগিয়ে এসে তানিয়ার মুখোমুখি অন্য পাশে চেয়ার টেনে বসে রৌনক। কোনো ধরনের ভনিতা না করে সে বলে, তুমি জানো এই মুহূর্তে আমার উপর কাজের কত পেশা যাচ্ছে? এক্ষুনি আমার পেশার আরো বাড়িয়ে না দিলে হচ্ছে না তোমার? রৌনকের কথায় ভ্রু কুচকে তাকায় সে। না বুঝতে পেরে জিজ্ঞাসা করে, কি করলাম আমি আবার? নিজের কোটের ভেতর পকেটে থাকা একটা ভাঁজ করা সাদা কাগজ বের করে তানিয়ার সামনে রাখে রৌনক। সামনের দিকে ঝুঁকে সেটা হাতে নেয় তানিয়া। ভাঁজ করা কাগজটা খুলতে বুঝতে পারে সেটা কি। সম্পূর্ণ পড়তে হয় না তাকে। আজ সকালে রৌনককে নিজের ইস্তফা পাঠিয়েছে সেই ইমেলে। এই মাসের শেষে রাদিনের সঙ্গে তার ডিভোর্স ফাইনালাইজ হয়ে যাবে। আগামী মাসেই দেশ ছাড়বে সে, তাই আগে ইস্তফা পাঠিয়ে দেওয়া আর কি। যদিও রৌনক নিজের সাথে তানিয়াকে আটকে রাখবে না, কিন্তু সে চায় না কোম্পানির সবচাইতে প্রয়োজনের সময় সে চলে যাক। কোম্পানির জন্য না হোক, অন্তত তার জন্য। এতদূর আসার পেছনে তানিয়ার অবদান নেহাত কম নয়। তানিয়ার মতো ডেডিকেটেড মানুষ পাওয়া ভার। সে পাশে থাকলে কোনো কিছু নিয়ে ভাবতে হয় না রৌনককে। এত বড় কোম্পানি চালাতে যে সাপোর্টটা নিজের বড় ভাইয়ের কাছে পাওয়ার কথা ছিল, সেটা এতকাল ভাইয়ের বউয়ের কাছ থেকেই পেয়েছে সে। অথচ এই মানুষ আর বেশি দিন তার কাঁধে কাঁধ মিলিয়ে তাকে সঙ্গ দেবে না। রৌনকের হাতে থাকলে সে তানিয়াকে এখান থেকে যেতে দিত না, কিন্তু ওই যে সে স্বার্থপর হতে চায় না তার ভাইয়ের মতো, তাই তানিয়াকে আটকানোর চেষ্টাও করেনি। নিজের জীবনের সিদ্ধান্তটা তাকেই নিতে দিয়েছে, পাশে থাকার কথাও দিয়েছে। কিন্তু তানিয়া কেবল তার ভাবিই নয়, ভালো বন্ধু। একটা ভালো বন্ধু হারানোর বেদনা তার হৃদয়কে ঠিকই আঘাত দিয়েছে।
তার হাতে থাকলে তানিয়াকে কখনোই যেতে দিত না সে। তুমি চলে গেলে আমি একা এত কিছু সামলাতে পারবো না ভাবি। তোমার তো দেখছি বিয়ের পরে ভারী উন্নতি হয়েছে। মানে এই যে ইমোশনাল ডায়লগ দিচ্ছ, আগে তো কখনো এসব বলতে শুনিনি। চিত্রলেখা তো দেখছি রাতারাতি বদলে দিয়েছে তোমাকে। আমি কিন্তু একদম মজা করছি না। মজাই করছো। আমাকে ছাড়াও তুমি খুব ভালোভাবেই কোম্পানি চালাতে পারবে, এ কথা তুমিও জানো। তারপরেও তুমি পাশে থাকলে। আমি থাকতে চাই না রনক। নিজের দিক ভেবে আমি কখনোই কোম্পানি জয়েন করিনি। যে সাপোর্টেডটা তোমাকে তোমার ভাইয়ের দেওয়ার কথা ছিল, তার ওয়াইফ হিসেবে শূন্য জায়গাটা পূরণ করার চেষ্টা করেছি। সেই সম্পর্কটা যেহেতু আর নেই, তাই আর তার হয়ে আমি আর কোনো দায়িত্ব পালন করতে চাই না। তার কোনো কিছুর দায় আর আমার উপর নেই। আমার ভাইয়ের পয়সার আমি মিশকাতে মা তুমি, ওরা দুজনে কোম্পানির ফিউচার। সেই হিসেবে তোমার পজিশনটা কিন্তু হেলাই ফেলাই দেওয়ার মতো নয়। চাইলে একবার ভেবে দেখতে পারো। তুমি চাইলে আমি তোমার জন্য আলাদা ফ্ল্যাট রেডি করে দেব। ভাইয়ের সঙ্গে এই বাড়িতে থাকতে হবে না তোমাকে। স্মিত হেসে তানিয়া বলে, তোমার মনে হয় এসব অপশন আমি ভাবিনি? আমি এই সব কিছুর থেকে দূরে থাকতে চাই অন্তত কিছুদিন। যদি কখনো মনে হয় আমি এখানেই ফিরে আসব এই কোম্পানির একজন এমপ্লয় হয়ে, তাহলে অবশ্যই তোমাকে জানাবো। শিওর? 100%। তানিয়ার দিকে হাত মেলে দিয়ে রৌনক বলে, রিমেম্বার, এনি টাইম অ্যান্ড অলওয়েজ ইউ আর ওয়েলকাম হিয়ার। নিজের হাত এগিয়ে দিয়ে রৌনকের বাড়িয়ে রাখা হাত ধরে হ্যান্ডশেক করে তানিয়া বলে, আই উইল অলওয়েজ রিমেম্বার দ্যাট। উঠে দাঁড়ায় রৌনক। তাকে উঠে দাঁড়াতে দেখে তানিয়া বলে, তারা না থাকলে আর একটু বসো। কিছু বলতে চাও? মাথা ঝাঁকায় তানিয়া। পূর্বের জায়গায় বসে পড়ে রৌনক। সে বসলে তানিয়া বলে, চিত্রলেখার ব্যাপারে কি ভাবছো? কোন বিষয়ে? ও অফিস জয়েন করছে কবে? আমি ওকে ফোর্স করতে চাই না ভাবি। ও এখনো নিজেকে তৈরি করতে পারছে না। কেন? আগেও তো এখানেই কাজ করেছে, তাহলে সমস্যা কোথায়? ইউনো, সমস্যাটা এখানেই। ও এতদিন কোম্পানির একজন সাধারণ কম্পিউটার অপারেটর ছিল। সেখান থেকে একদিন প্রমোশন হয়ে হঠাৎ আমার অফিসে শিফট হওয়া। তার কয়েক মাস পরেই আমাদের বিয়ে। এখন কোম্পানির একটা বড় পজিশন জয়েন করলে সবাই বলবে বসকে পটিয়ে বিয়ে করে বড় পজিশনে গেইন করেছে। সবাই ওকে নেগেটিভভাবে দেখবে। আর তুমি এসব কেয়ার করো? নো ওয়ে। অন্তত তুমি আমাকে চেনো। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু চন্দ্র এসব বিষয় খুব সেন্সিটিভ। আমি ওকে আরও ডেডিকেটেডলি হ্যান্ডেল করতে চাই। আমি চাই ও কোম্পানি জয়েন করুক, আমার কাঁধে কাঁধ মিলে কাজ করুক, বড় বড় ডিসিশন নিতে আমাকে হেল্প করুক, কিন্তু জোর করে নয়। ও যখন নিজে থেকে তৈরি হবে তখনই জয়েন করবে। সবার কথাকে তোয়াক্কা না করে নিজ থেকে এগিয়ে আসবে, তখনই জয়েন করবে। তোমাদের বিয়ে অলরেডি 4 মাস চলছে রনক। মাত্র 4 মাস ভাবি, এখন সম্পূর্ণ জীবন পড়ে আছে। She can take all the time to make her decision, and I am not going to force her. কিন্তু ওকে আরো শক্ত হতে হবে, নয়তো দেখা যাবে তুমি টের পাবার আগেই কোন দিক দিয়ে কোন দুর্ঘটনা ঘটে গেছে। আমি চাই না ও সাফার করুক। Don't worry, I will always protect her with my life. I trust you. এবার উঠে দাঁড়িয়ে রৌনক বলে, বের হচ্ছে, একটা মিটিং আছে আমার। মিটিং শেষে কি অফিসে ফিরছো নাকি বাসায় চলে যাবে? হাত ঘড়িতে সময় দেখে নিয়ে রৌনক বলে, মিটিং শেষ হতে হতে অলমোস্ট 5টা বাজবে। আজ আর অফিস ফিরবো না। I am missing for a lot. মুচকি হেসে তানিয়া বলে, বেস্ট অফ লাক। মিটিং শেষ করে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে বাসায় ফিরে এসেছে রৌনক। নিজের ঘরে বসে বই পড়তে ব্যস্ত চিত্রলেখা। গল্প উপন্যাসের বই নয়, বিজনেস রিলেটেড বই। যদিও এখনও সে কোম্পানি জয়েন করতে মানসিকভাবে তৈরি নয়, তবে সে বুঝে রৌনক খুব করে চায় সে অফিসে জয়েন করুক। কিন্তু বড় কোনো পজিশনে জয়েন করার মতো যোগ্যতা তার নেই, সেটা সে ভালো করেই জানে। ছোট কোনো পজিশনে হলেও তাকে অফিসে জয়েন করতেই হবে, অন্তত রৌনকের জন্যে। সে কেবল হাউসওয়াইফ হয়ে থাকুক সেটা রৌনক চায় না। সেজন্যই ঘরে বসে থেকে সময় নষ্ট না করে মিশকাতের দেখাশোনার পাশাপাশি বিজনেস রিলেটেড বইগুলো পড়ে কিছু শেখার চেষ্টায় আছে সে। নতুন করে জয়েন করার আগে অন্তত বিজনেস রিলেটেড কিছু বেসিক শিখে নিতে চায়।
যা হয়তো বেটার কিছু করতে হেল্প করবে তাকে। মিম মিশকাতকে ভাত ঘুম দিতে তাদের নিজ নিজ ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের ঘরে এসে বইয়ে মুখ গুজেছিল সে। একটু পরে নিচে যাবে সে নাস্তার আয়োজন দেখতে। আচমকায় বেডরুমে দরজা খোলার শব্দ পেতেই বই থেকে মুখ তুলে তাকায় চিত্রলেখা। রৌনককে দেখতে পেয়েই মুখ জুড়ে হাসি ফুটে ওঠে তার। এই সময় তার বাসায় আসার কথা নয়, বরং বিগত লম্বা সময় রাত 8টা-9টার আগে বাসায় ফিরেনি সে। এমনকি কখনো রাত 11টাও বেজেছে তার বাসায় ফিরতে। আজ এত জলদি রৌনককে বাড়ি ফিরতে দেখে খুশি হয়ে যায় সে। হাতের বইটা পাশে নামিয়ে রেখে এক লাফে বিছানা থেকে নেমে যায়। হাসি মুখ করে এগিয়ে এসে রৌনকের মুখোমুখি গিয়ে জিজ্ঞাসা করে, আজ এত জলদি? তোমাকে মিস করছিলাম খুব। রৌনকের কথায় চিত্রলেখার গাল লাল হয়। পেছনে থাকা হাত সামনে এগিয়ে ধরে রৌনক। তার হাতে একগুচ্ছ লাল গোলাপ। ফুলগুলো এগিয়ে দিয়ে বলে, আমার ফুলের জন্য ফুল। দি বিজনেস টাইকুন রৌনক জামানের মতো মানুষ এমন কথাও বলতে জানে, কেউ নিজ কানে না শুনলে বিশ্বাসই করবে না। যেমন চিত্রলেখা নিজেও ভাবতো একটা সময় এই মানুষটা জীবনে হয়তো রসকস নেই, অথচ তার জীবনে আসার পর টের পাচ্ছে এই লোকটার মতো করে কেউ হয়তো ভালোবাসতেই জানে না। চিত্রলেখাকে আরেকটু অবাক করে দিয়ে আচমকায় তার গালে চুমু খায় রৌনক। কানের কাছে মুখ নিয়ে বলে, আই মিসড ইউ সো মাচ লাভ। আগের চাইতে আরো বেশি লাল হয় চিত্রলেখা। রৌনকের তাকে কথায় কথায় বউ ডাকা লাভ ডাকায় গলে পানি হয়ে যায় সে। আর কথা বলতে পারে না। রৌনকের বুকে মুখ লুকানো ছাড়া এই লজ্জা থেকে বাঁচার পথ খুঁজে পায় না সে। আলতো আলিঙ্গনে জড়িয়ে নেয় রৌনক প্রিয়তমাকে। রৌনকের উন্মুক্ত বুকে মাথা রেখে শুয়ে আছে চিত্রলেখা। চাদর টেনে নিজেদের ঢেকে রেখেছে সে। প্রিয়তমার বিব্রস্ত পিঠে হাত বুলিয়ে দিতে দিতে রৌনক বলে, তুমি চাইলে আমরা আরেকবার। একদম না, চেঁচিয়ে উঠে চিত্রলেখা। রৌনকের বুক থেকে মাথা তুলে তার দিকে তাকিয়ে বলে, একে তো অসময়ে আবার গোসল করতে হবে আমার। সেই জন্য তো বলছি আরেকবার হয়ে যাক। জি না, এখন চোখ বন্ধ করুন। চিত্রলেখা চোখ বন্ধ করতে বলায় চোখ শুরু করে নিয়ে রৌনক জিজ্ঞাসা করে, কেন? আমি বাথরুমে যাব, চোখ বন্ধ করুন জলদি, আর একদম তাকাবেন না বলে দিচ্ছি। আমার কিচ্ছু দেখা বাকি নেই, এমন কিছু হয়ে। রৌনক কথা শেষ করতে পারে না। এর আগে হাত বাড়িয়ে তার মুখ আটকে ধরে চিত্রলেখা। লজ্জায় নাস্তানাবুদ হয়ে বলে, ছি, এসব এভাবে বলে কেউ? নিজের ঠোঁটের উপরে থাকা বইয়ের হাত সরিয়ে নিয়ে রৌনক বলে, আমি না বললে কি বলবে? একদম না, চোখটা বন্ধ করুন প্লিজ। এমনিতে দেরি হয়ে গেছে, এতক্ষণে হয়তো মিম মিশকা তো উঠে গেছে, সবাই সন্ধ্যার নাস্তা করবে তো। মামি মিসকাতে খেয়াল রাখার জন্য বাসায় লোক আছে, সবাইকে নাস্তা দেওয়ার লোকও আছে। একদিন তুমি এই দিনটা না দেখলেও সব হয়ে যাবে। জানি হয়ে যাবে, কিন্তু আমি চাই না হয়ে যাক। আমি নিজে সব করতে চাই। ভুলে যাচ্ছেন মিম মিশকাতের জন্যই কিন্তু আমরা আজ একসাথে। আর তোমার মনে হয় শুধু স্বামী মিসকাতের জন্য তোমাকে বিয়ে করেছি আমি? তাহলে কেন করেছিলেন? এতদিনে বোঝনি? আমার ভেবে নেওয়াটা তো ভুলও হতে পারে। আমার মুখে শুনতে চাও? মাথা ঝাঁকায় চিত্রলেখা। এই মানুষটা তাকে ভালোবাসে তা নিজের আচার আচরণ ব্যবহারে কাজকর্মে বুঝাতে কিচ্ছু বাকি রাখেনি সে। তবুও তার মুখে অন্তত একবার শুনতে চায় চিত্রলেখা, কিন্তু নিজে থেকে জিজ্ঞাসা করার সাহস হয় না ওর। আজ সুযোগ পেয়ে সেই সুযোগ হাতছাড়া করতে চায় না সে। রৌনক কিছু বলার আগে তাদের বেডরুমের দরজায় ধরাম করে শব্দ হয়। শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে দরজার ওপাশ থেকে মিম বলে, মিমি, তুমি কি এখনো ঘুমাচ্ছ? মিমের কণ্ঠ শুনতে পেয়ে চোখ বড় বড় করে তাকায় চিত্রলেখা। এগিয়ে গিয়ে রৌনকের কানের কাছে মুখ নিয়ে ফিসফাস কণ্ঠে বলে, বলুন আমি বাথরুমে আছি, আর আপনি চোখ বন্ধ করুন জলদি প্লিজ। এই মুহূর্তে দরজার অন্য পাশে মিম দাঁড়িয়ে না থাকলে চিত্রলেখার কথা কোনোভাবেই মানত না রৌনক। আজ বইয়ের অযৌক্তিক লজ্জা পাওয়া ভাঙিয়েই ছাড়ত, কিন্তু এখন আর সেটা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে চোখ বন্ধ করে সে। এক দৌড়ে চিত্রলেখা বাথরুমে চলে গেলে রৌনক নিজেও বিছানা ছেড়ে গায়ে কাপড় জড়িয়ে নিয়ে এগিয়ে গিয়ে রুমের দরজা খুলে মিমকে দেখে প্রশস্ত হাসে। তাকে দেখতে পেয়ে নিজের সব কয়টা দাঁত বের করে হাসে মিম। গাল ভরা হাসি নিয়ে বলে, ছোট বাবা। কোলে নেওয়ার জন্য হাত মেলে দিয়ে রৌনক বলে, কাম অন জ্যাম। মিমও এক মুহূর্ত বিলম্ব করে না তার ছোট পাপার বুকের উপর ঝাঁপিয়ে পড়তে। মিমকে বুকে জড়িয়ে নিয়ে রৌনক জিজ্ঞাসা করে, প্রিন্সেস কোথায়? নিচে মিমির জন্য অপেক্ষা করছে। মিমি তো প্রতিদিন আমাদের ইয়াম্মি ইয়াম্মি নাস্তা বানিয়ে দেয়। কথা বলতে বলতে এক নজর রুমের এদিক থেকে সেদিক চোখ বোলায় মিম। তার মিমিকে খুঁজে পাবার আশায় রৌনককে কিছু বলার সুযোগ না দিয়ে মিম নিজেই জিজ্ঞাসা করে, মিমি কোথায়? মিমি ফ্রেশ হচ্ছে, কিছুক্ষণের মধ্যে নিচে যাবে। চলো তাহলে আমরাও নিচে যাই।
পাপাকে একটু ফ্রেশ হতে হবে, অফিস থেকে এসেছি। টস করে ফ্রেশ হয়ে নিচে জয়েন করেছি। ওকে। মিমের কপালে ছোট্ট করে চুমু খেয়ে তাকে কোল থেকে নামিয়ে দেয় রৌনক। চিত্রলেখা শাওয়ার শেষ করে বের হতে রৌনক বাথরুমে ঢুকে যায়। চেঞ্জিং রুমে কাপড় পরার সময় ভাবে আজ শাড়ি পরবে সে। যা ভাবা তাই করা। রৌনক গোসল সেরে বেরিয়ে আসার আগে চট করে একটা কফি রঙের জমিনে সাদা রঙের বাটিকের শাড়ি সাদা রঙের ব্লাউজ দিয়ে পরে নিচে চলে যায়। রৌনক নিচে নেমে তাকে শাড়িতে দেখলে নিশ্চয়ই খুশি হবে। সেই মুহূর্তের কথা ভেবেই গাল জুড়ে হাসি ফুটে ওঠে চিত্রলেখার। চিত্রলেখা নিচে নেমেই দেখে আজ জাহানারা নাস্তা বানিয়ে ফেলেছে। চিকেন ও এগ দিয়ে স্যান্ডউইচ করেছে। রৌনককে অসময়ে বাসায় দেখে ভেবে নিয়েছিল আজ হয়তো চিত্রলেখার নিচে নামতে সময় লাগবে। সেই আন্দাজ করেই নিজ উদ্যোগে নাস্তাটা বানিয়ে ফেলেছে। সে কেবল চা করাটা বাকি। ইতিমধ্যেই দিলারা জামানকে বাদ দিয়ে বাড়ির প্রত্যেকে চিত্রলেখার বানানো চায়ের ভক্ত হয়ে গেছে। তাই নাস্তা বানালেও চা বানায়নি সে। এগিয়ে এসে জাহানারার পাশাপাশি দাঁড়িয়ে ছোট্ট করে ধন্যবাদ জানায় চিত্রলেখা। হেসে দিয়ে জাহানারা বলে, তোমার হাতের বানানো ছাড়া তো কেউ চা খেতে চায় না, তাই চা করিনি। হাসি হাসি মুখ করে চায়ের কেতলি হাতে নেয় সে। পেছন থেকে এগিয়ে এসে তানিয়া জিজ্ঞাসা করে, কি বানানো হয়েছে আজ? ভীষণ ক্ষুধা পেয়েছে আমার। দুজনে একত্রে পেছনে ঘুরে দেখে তানিয়া এখনো অফিসের কাপড়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে মাত্রই বাসায় ফিরেছে সে। ফিরেই সরাসরি কিচেনে। জাহানারা জিজ্ঞাসা করেন, ফ্রেশ না হয়েই খাবে? ফ্রেশ হওয়ার এনার্জি নেই, দুপুরে কিছু খাওয়া হয়নি। বসো, আমি এখনই খাবার দিচ্ছি। তানিয়া এগিয়ে গিয়ে চিত্রলেখার পাশে দাঁড়ায়। অন্যরা কেউ যেন শুনতে না পায় সেদিকে সতর্ক থেকেই বলে, অসময়ে গোসল ঘটনা কি? চিত্রলেখাকে অবশ্য জবাব দিতে হয় না। তানিয়া নিজেই দুষ্টু হাসি হেসে আরবারও বলে, ও আচ্ছা, আজ তো কার প্রাণভ্রমরা বিকেলেই বাসায় ফিরে এসেছে, নিশ্চয়ই আজ বিশেষ কিছু। ভাবি, তানিয়াকে কথা শেষ করতে দেয় না চিত্রলেখা। এত দিনে এই মহিলাকে চেনা হয়ে গেছে। ওর লেগ পুল করার একটা সুযোগও হাতছাড়া করে না সে। এখনই লজ্জা পাবার মতো কথাবার্তা বলে ফেলবে সে। হ্যাঁ বলো, শুনছি। আপনার খাবার রেডি। আর কিছু বলে না তানিয়া। জাহানারা এগিয়ে এসে খাবার প্লেট এগিয়ে দিলে সেটা নিয়ে বেরিয়ে যাবার আগে দুষ্টু হেসেই তানিয়া বলে, আজ বেঁচে গেলে, ঘরে যাচ্ছি, ওখানেই খাবো। তানিয়া বেরিয়ে যেতেই ফস করে একটা নিঃশ্বাস ছাড়ে চিত্রলেখা। তা দেখে জাহানারা জিজ্ঞাসা করে, কি হয়েছে? না কিছু না তো, কিছু হয়নি। চা বানানোই মন দেয় সে। এরা দেবর ভাবি, কারো থেকে কেউ কম যায় না। বদের হাড্ডি এক একজন। চা বানানো শেষ করে ড্রয়িং রুমে বেরিয়ে আসলে চিত্রলেখা দেখে রৌনক নেই এখানে। মিম মিশকাতকে জিজ্ঞাসা করলে ওরা বলে সে এখনো নিচে আসেনি। আজ দিলারা জামানও নাস্তা করতে আসেননি। দেরি না করে রৌনকের জন্য চা ও নাস্তা নিয়ে উপরে চলে যায় তাকে দিতে। নিজের ঘরের লিভিং রুমে ঢুকে সেন্টার টেবিলে ট্রে নামিয়ে রাখে শব্দ না করে। রৌনক এখনো দেখেনি সে শাড়ি পরেছে। হুটহাট শাড়ি পরাটা রৌনকের ভীষণ পছন্দ। বেডরুমে ঢুকতে নিয়ে কদম থমকে যায় চিত্রলেখার। পা কেঁপে উঠলেও নিজেকে পড়ে যাবার আগে সামলে নেয় সে। বেডরুমের দরজা সামান্য খোলা, তা দিয়েই দেখতে পায় রৌনকের মুখোমুখি একদম কাছাকাছি দাঁড়িয়ে আছে সাবা। রৌনক এদিক পিট করে দাঁড়িয়ে আছে, তাই সে চিত্রলেখাকে দেখতে না পেলেও সাবা পেছনে দরজার দিকে তাকালেই তাকে দেখতে পাবে। দুজনের মধ্যে কি কথা হচ্ছে শুনতে পায় না চিত্রলেখা। এই পর্যন্ত কানে কথা ভেসে আসলেও সেসব বুঝতে পারছে না চিত্রলেখা। কিভাবে বুঝতে পারবে? চোখের সামনে থাকা দৃশ্যটাই তো হজম করতে পারছে না সে। সামান্য এগিয়ে সে রৌনকের গলা জড়িয়ে ধরেছে সাবা। তাকে বাধা না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে রৌনক, যেন সাবার কর্মকাণ্ডে পূর্ণ সমর্থন আছে তার। রৌনক বাধা না দেওয়ায় নিজের ঠোঁটটা এগিয়ে দেয় সাবা রৌনকের ঠোঁটের দিকে, তাকে নিজের ঠোঁটের উষ্ণতায় জড়িয়ে নিতে। এই দৃশ্য দেখার সাহস ক্ষমতা কোনোটাই নেই চিত্রলেখার। সাবার ঠোঁট রৌনকের ঠোঁটের দখল নিতেই পেছনে ঘুরে যায় সে। কোনো রকম শব্দ না করে চুপচাপ বেরিয়ে যায়, যেমন শব্দহীন এসেছিল সেভাবে। দোতলার করিডোরের শেষ মাথায় একটা খোলা বারান্দা আছে। নিঃশব্দে এখানে এসে দাঁড়ায় চিত্রলেখা। চোখের পানি তার আপনা আপনি বইছে। তাদের আজ আর অনুমতির প্রয়োজন নেই। শব্দ করতে চায় না বলে বারান্দার গ্রিল ধরে সে শক্ত বাঁধনে। সব মিথ্যে, সব ওর দেখা জানা সব মিথ্যে। ওর জানা মানুষটাও, অনুভূতিগুলোও মিথ্যে। সাবার ঠোঁট রৌনকের ঠোঁট স্পর্শ করার আগে নিজের ঠোঁটের আগে হাত তুলে ধরে সে, যার ফলে সাবার বাড়িয়ে দেওয়া ঠোঁট আর রৌনকের ঠোঁটকে স্পর্শ করতে পারে না। তার হাত স্পর্শ করে। এক মুহূর্ত সময় নিয়ে সাবাকে পেছন দিকে ধাক্কা দেয় রৌনক। আচমকা ধাক্কাটা আসায় তাল সামলাতে না পেরে পেছনের দিকে ছিটকে পড়ে সাবা। আচমকা ধাক্কায় চেঁচিয়ে ওঠে সাবা। রৌনক এগিয়ে এসে সাবার মুখোমুখি দাঁড়ায়। বড় করে নিঃশ্বাস নেয় সে। ওকে দেখেই বোঝা যাচ্ছে নিজেকে সামলা নেবার চেষ্টা করছে সে। সাবা এখনো ফ্লোরেই বসে আছে। রৌনক এগিয়ে এসে সাবার সামনে বসে খানিকটা ওর দিকে ঝুঁকে তবে সতর্ক দূরত্ব বজায় রেখে ঠান্ডা কণ্ঠে বলে,
অনেকক্ষণ ধরে তোমার বুলশিট শুনতেছি, কিন্তু কেন শুনতেছি নিজেও জানি না। মেবি আমার বউয়ের জন্য। চন্দ্র আমার লাইফে আসার পর থেকে আমার পেশেন্সের লেভেল বেড়ে গেছে, বলতেই হয়। কিন্তু আমার বউকে নিয়ে কেউ কিছু বললে সেটা আবার আমার সহ্য হয় না। সো ইউ বেটার ফাক অফ বিফোর আই ডিস্ট্রয় ইউ। আমাকে মেয়েদের সম্মান করতে শেখানো হয়েছে, না হলে এক্ষুনি এখানে তোমাকে থাপ্পড় মেরে ফেলতাম, আর কেউ টেরও পেত না। তোমার মতো মেয়েকে চুটকি বাজিয়ে গায়েব করে দেওয়ার মতো আমার জন্য কোনো বিষয় নয়, কিন্তু আমার চন্দ্র জানতে পারলে কষ্ট পাবে। তাছাড়া আমার মা আমাকে এই শিক্ষা দেয়নি, সেজন্য এই যাত্রায় বেঁচে যাচ্ছ। তবে এটাই লাস্ট। গেট দিস ইউর স্মল হেড, নাও গেট লস্ট বিফোর আই চেঞ্জ ইউর মাইন্ড। ভয়ে আড়ষ্ট হয়ে রৌনকের শান্ত চোখের দিকে তাকিয়ে থাকে। সাবাউর দৃষ্টিতে ভয় স্পষ্ট, মুখে স্বীকার না করলেও এই রৌনককে সে ভয় পায়। সাবা উঠে যাবার আগে রৌনক আরও বলে, আগে বলেছি, আবারও বলছি, এরপর যেন তোমাকে আমার বউ বা আমার আশেপাশেও না দেখি। আই সোয়ার সাবা, আই উইল ডিস্ট্রয় ইউ উইথ মাই ওয়ান হ্যান্ডস। নাও গেট লস্ট ফ্রম মাই রুম। এক মুহূর্ত সময় না নিয়ে উঠে দাঁড়ায় সাবা। এত অপমানের শোধ সে নিবেই। একটা রাস্তার মেয়ের জন্য তাকে অপমান করা কিছুতেই হজম করবে না সে। সময় মতো ওই পরিচয়হীন রাস্তার মেয়েটাকে সে নিজের পথ থেকে ঠিকই সরাবে। রৌনককে সে নিজের করেই ছাড়বে। দাঁতে দাঁত চেপে রৌনকের ঘর থেকে বেরিয়ে যায় সাবা। এক্ষুনি কিছু বললে সেটা তার নিজের দিকে ব্যাকফায়ার করবে, তাই কিছু না বলে বেরিয়ে যায় সে। চিত্রলেখা কোথায় আছে দেখার জন্য বেডরুম থেকে বেরিয়ে লিভিং রুমে আসতে সেন্টার টেবিলে থাকা নাস্তার ট্রে দেখে রৌনকের বুঝতে অসুবিধা হয় না তার চন্দ্র এসেছিল। নিশ্চয়ই অপ্রীতিকর কিছু দেখেছে সে, হয়তো তাকে ভুল বুঝেছে স্বাভাবিক। চিত্রলেখাকে খুঁজতে নিচে চলে যায় সে। ড্রয়িং রুম, কিচেন কোথাও খুঁজে পায় না তার চন্দ্রকে। জাহানারা, তানিয়া, এমনকি মিম মিশকাতকে জিজ্ঞাসা করেও কিছু জানতে পারে না। চিত্রলেখাকে ফোন করতে নিজের মোবাইল হাতে নেওয়ার জন্য প্যান্টের পকেটে হাত দিলে দেখে তার মুঠো ফোনটা সঙ্গে নেই। তাই নিজের মোবাইল ফোন আনতে আবারও উপরে চলে আসে সে। নিজের ঘরে ঢুকার আগে রৌনকের খেয়াল হয় একটা জায়গায় আছে যেখানে হয়তো সে তার চন্দ্রকে খুঁজে পেতে পারে। এর আগেও বেশ কয়েকবার চন্দ্রকে ওখানে দেখেছে সে। দেরি না করে করিডোরের শেষ মাথায় থাকা বারান্দার দিকে পা বাড়ায়। বারান্দার দরজায় এসে চিত্রলেখাকে দেখতে পেয়ে নিঃশব্দে দাঁড়ায় সে। এক মুহূর্ত সময় নেয় চন্দ্রকে বুঝতে, কতটুকু ভেঙে পড়েছে তার চন্দ্র সেটা বুঝতে। নিঃশব্দে চোখের পানি ফেলতে ব্যস্ত চিত্রলেখা আচমকায় থেমে যায় পেছনে কারো উপস্থিতি টের পেয়ে। তৎক্ষণাৎই পেছনে ঘুরে দেখার চেষ্টা করে না পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে, বরং পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটা যেন বুঝতে না পারে তাই খুব সাবধানে হাত তুলে নিজের গাল বেয়ে পড়া পানি আঙ্গুলের টানে মুছে ফেলে। এক্ষুনি নিজের চোখের পানি কাউকে দেখাতে চায় না সে, নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না। খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এগিয়ে এসে চিত্রলেখাকে পেছন থেকে জড়িয়ে ধরে রৌনক। চিত্রলেখার পেটের কাছে ফাঁক গলে হাত বাড়িয়ে পেটের কাছটায় জড়িয়ে ধরেছে সে। মুখ নামিয়ে চিত্রলেখার কাঁধে চিবুক রাখে। কেবল রৌনকের নিঃশ্বাস শুনতে পায় চিত্রলেখা, কথা বলে না দুজনার একজনও। চিত্রলেখা পরপর কয়েকবার ঢোক গিলে ধৈ ধৈ করে বুক চিরে বেরিয়ে আসে, কান্না গিলে ফেলার চেষ্টা করে। পরপর কয়েকবার চোখের পলক ফেলে যেন অযাচিত অশ্রু এসে ভিন্না জমায়। এই মুহূর্তে কেঁদে ফেলে ভেঙে পড়তে চায় না সে। রৌনকের উপস্থিতিতে ভাঙতে রাজি সে, তবে এক্ষুনি নয়, অন্তত রৌনকের সামনে নয়। বেশ খানিকক্ষণ চুপ করে থাকার পর নিস্তব্ধতাদের ছুটি দিয়ে রৌনক বলে, প্রতিবাদ না করে নিজের হগাদায়ের মজবুত না থাকে আড়ালে এসে চোখের পানি ফেলে হবে? তুমি হাল ছেড়ে দিলে অন্য কেউ তোমাকে ঠেলে আগে চলে যাবে, তোমারটা তোমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে। আগের চাইতে আরেকটু বেশি শক্ত করে জড়িয়ে ধরে সে তার চন্দ্রলেখাকে। রৌনকের কথা শুনে ঝরঝর করে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় চিত্রলেখা। নিজেকে সামলে রাখার প্রাণপণ চেষ্টা করেও সেসব বিফলে যায়। চেষ্টা করেও আর নিজেকে ধরে রাখতে পারে না। চিত্রলেখার কান্নার শব্দ না হলেও শরীরের কাঁপুনি ঠিকই টের পায় রৌনক। প্রিয়তমা কাঁদছে সেটা জানার জন্যে নিজ চোখে দেখতে হয় না তাকে, এমনকি তার কান্নার শব্দ শুনতে হয় না। চিত্রলেখা কেন্দ্রিক সবকিছু অনুভব করতে পারে সে। রৌনক নিজেই বলতে থাকে, আমাকে আমার চন্দ্রলেখা ব্যতীত অন্য কেউ আমাকে ছুঁয়ে যাবে সেটা আমি অ্যালাউ করবো কিভাবে? ওখানেই মেরে হাড় গুঁড়ো করে ফেলবো। আমি শুধুই চন্দ্রের, আমাকে ছুঁয়ে দেওয়া ভালোবাসার একমাত্র দাবিদার আমার চন্দ্র। পালিয়ে এলে কেন? আমার উপর ভরসা নেই? আমাকে বেইমান মনে হয়? তোমাকে ঠকানোর কথা আমি ভাবতেই পারি না। ট্রাস্ট মি, আমার জন্য তুমি কাঁদবে সেটা আমি মানতেই পারবো না। আমার জন্য আমি তোমাকে কোনোদিন কাঁদতে দিব না, কখনো না। চিত্রলেখার কাঁধের উপরে থাকা চুল একপাশে সরিয়ে সেখানে আলতো স্পর্শে চুমু খায় রৌনক।
কোমর জড়িয়ে প্রিয়তমাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে তার গাল বেয়ে পড়া অশ্রুদের ঠোঁটের স্পর্শে মুছে ফেলার চেষ্টা করে। চিত্রলেখার ঠোঁটের একদম কাছাকাছি গিয়ে চোখে চোখ রেখে বলে, ট্রাস্ট মি বো, আই লাভ ইউ মোর দ্যান মাই লাইফ। চিত্রলেখাকে এক মুহূর্ত সময় না দিয়ে তার কাঁপতে থাকা ঠোঁট জোড়া নিজের ঠোঁটের দখলে নেয় রৌনক। প্রিয়তমাকে বোঝানোর চেষ্টা করে তার ভালোবাসায় কোনো খাত নেই। চিত্রলেখার কান্নার গতি বাড়ে। একটুর জন্য ভেবেছিল মানুষটাকে বুঝি সে হারিয়ে ফেলছে। প্রতারিত হওয়ার চাইতে মানুষটাকে হারিয়ে ফেলার ভয় যেন বেশি জেঁকে বসেছিল চিত্রলেখাকে। কিন্তু মানুষটা তাকে ভালোবাসবে, তার সব দিয়ে ভালোবাসে। সময় বিলম্ব না করে চিত্রলেখা নিজেও হাত বাড়িয়ে রৌনকের গলা জড়িয়ে ধরে, তার ঠোঁটের ছন্দে তাল মিলায়। একে অপরকে সঙ্গ দিয়ে ভালোবাসার সঙ্গীতে নতুন সুর তুলতে ব্যস্ত হয় দুজনেই। বোর্ড পরীক্ষা শেষ হওয়ার পরেও নিয়মিত লিখনের কাছে পড়তে আসছে বৃষ্টি। তার লক্ষ্য ঢাকা ইউনিভার্সিটি। বাসা থেকে যদিও বলা হয়েছে সে চাইলে যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। মেয়েকে পড়ানোর ক্ষমতা বৃষ্টির বাবা মোস্তফা সাহেবের আছে, কিন্তু বৃষ্টি একেবারে হেলায় ফেলে দেওয়ার মতো ছাত্রী নয়। সে তার মেধা যোগে পড়ালেখা করতে চায়। তাছাড়া লিখনের এখানে অনেক বড় একটা ভূমিকা আছে। লিখনের পথে হাঁটতে চায় বৃষ্টি। তাই বৃষ্টিরও স্বপ্ন একদিন সে নিজেও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করবে। সেজন্য সবসময় মনোযোগ দিয়ে পড়ালেখাও করেছে। মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্টও আশা করছে ভালো হবে। তাই মনোযোগ দিয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যস্ত সে। নিজের দিক থেকে কোনো রকমের ত্রুটি রাখছে না বৃষ্টি কোনো ধরনের। বিগত 5 মাস ধরে বাসায় ছোট্ট করে কোচিং সেন্টারের মতো করে ছাত্র পড়াচ্ছে লিখন। অনেক বেশি ছাত্রছাত্রী পড়াচ্ছে তেমনটাও নয়। সামনে তার নিজের পরীক্ষা, সেই প্রস্তুতি নিতে হচ্ছে। সর্বসাকুল্যে 5টা ব্যাচ পড়ায় সে, তাও প্রতিদিন 2 কি 3টা ব্যাচ থাকে। এভাবে মিলিয়ে 7 দিনে 5টা ব্যাচ কাভার দেয়। তবে বৃষ্টির এই আইডিয়াটা যথেষ্ট উপকারে দিয়েছে। এখন আর পড়ানোর জন্য বাইরে যেতে হয় না তাকে। ঘন্টা ধরে একজনকে 2 ঘন্টাও পড়াতে হয় না। এত অল্প সময়ে যে এতগুলো ছাত্রছাত্রী পড়াচ্ছে, এর পেছনে অবদানটা বৃষ্টির বেশি। ওর সার্কেলের এমন কেউ বাকি নেই যে লিখনের কাছে পড়ে না। নিজের বন্ধু বান্ধব থেকে শুরু করে ক্লাসমেট এমন কাউকে বাদ রাখেনি বৃষ্টি। সবাইকে ধরে বেঁধে নিয়ে এসেছে। এছাড়া এলাকায় আগে থেকে তার একটা সুনাম ছিল। অনেকে তার কাছে ছেলে মেয়ে পড়াতে আগ্রহ প্রকাশ করেছে অতীতে, কিন্তু সময় স্বল্পতার কারণে পড়াতে পারেনি লিখন। তাদের সবার সাথে যোগাযোগ করে বাসায় পড়ানোর বিষয়টা জানিয়েছে সে। অনেকেই তার কাছে পড়তে পাঠিয়েছে নিজ নিজ ছেলে মেয়েদের। বৃষ্টির ভাই নাইমের ক্লাসের কয়েকজনও পড়ছে তার কাছে। চিত্রলেখা বিয়ে করে চলে যাওয়ার পর এসে একদিন থেকে গিয়েছিল। তারপর থেকে চারু খালার সঙ্গে তার ঘরেই থাকছে। প্রথমে লিখন বারান্দায় চেয়ার টেবিল দিয়ে পড়াবে সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু চারুর একার জন্য একটা ঘর লাগে না, তাই ও খালার সঙ্গে তার ঘরেই থাকছে। ছোটবেলা থেকেই চারুর রাতে একা ঘুমানোর অভ্যাস নেই। চিত্রলেখা চলে যাবার পর বেশ কিছুদিন একলা ঘুমালেও প্রায় রাতেই ঘুম ভেঙে গেলে পরে খালার কাছে তার ঘরে চলে যেত। তারপর নার্গিস বেগমই একদিন বলেছিল চারুকে ওনার সঙ্গে থাকতে। চারু খালার ঘরে শিফট হয়ে যাওয়ার পর থেকে একটা ঘর খালি ফেলে রাখার মানে হয় না। যদিও নার্গিস বেগম বলেছিলেন চয়ন বড় হচ্ছে, লিখন তো বড় হয়ে গেছেই, ওরা 2 ভাই যেন 2 ঘরে থাকে, এখন ওদের প্রাইভেসি দরকার আছে। লিখন আপত্তি না করলেও চয়ন বলেছিল ভাইয়ের সাথে এক ঘরে থাকতে তার আপত্তি নেই, যতদিন না লিখনের বিয়ে হচ্ছে। 2 জন 2 ঘরে থাকার চাইতে লিখনকে চয়নই বলেছিল এই ঘরটা যেন সে ছাত্র পড়ানোর জন্য গুছিয়ে নেয়। লিখন নিজেও ভেবে দেখেছে চয়ন ঠান্ডা ধরনের ছেলে, চুপচাপ টেবিলে বসে পড়লে টেরও পাওয়া যায় না সে যে ঘরে আছে। সেজন্যই চয়নের সাথে এক ঘরে থাকতে তারও সমস্যা হয় না। সব দিক বিচার বিবেচনা করে ওই ঘরটাতে এখন ছাত্র পড়ায় লিখন। আপাতত লাগছে না, পরেরটা পরে দেখা যাবে। এমনিও লিখনের বিয়ে করতে অনেক দেরি আছে। বিয়ের আগে বিশেষ প্রাইভেসি দরকার বোধ করে না লিখন। গত 2 সপ্তাহের পড়ার উপর আজ বৃষ্টির একটা পরীক্ষা ছিল, তাই জলদি পড়া শেষ হয়ে গেছে তার। যেদিন যেদিন তার পড়া থাকে, পড়ার পর খানিকক্ষণ চারুর সঙ্গে আড্ডা চলে তার। পড়ার জন্য এবারই বৃষ্টি আসা যাওয়া বাড়ার ফলে চারুর সঙ্গে গভীর সখ্যতা হয়েছে বৃষ্টির। আগে ভালো সম্পর্ক থাকলেও সম্পর্ক এতখানি গভীর ছিল না দুজনার, কিন্তু আজকাল দুজনকেই মানিকজোর বলা হয়। তবে বিগত কদিন তেমন একটা কথা হয়নি দুজনার। চারু ব্যস্ত আছে বা মাথা ধরেছে বলে এড়িয়ে গেছে বৃষ্টিকে, কিন্তু কিছু একটা যে ঠিকঠাক নেই তা ঠিকই আন্দাজ করতে পেরেছে বৃষ্টি, কিন্তু জানার জন্য চাপাচাপি করেনি চারুকে। দুজনের সম্পর্ক এখন এমন যে জিজ্ঞাসা না করলেও একজন আরেকজনকে ঠিকই মনের কথা জানাবে। কিন্তু ও মাঝে 7 দিন পেরিয়ে গেছে, তাই আর ধৈর্য ধরে রাখতে পারছে না বৃষ্টি। চারুর কি হয়েছে তাকে সেটা জানতেই হবে। কোনো কারণে চারুটা ভালো নেই বৃষ্টির মন বলছে, আর চারুর মন খারাপ থাকলে বৃষ্টির নিজেরও ভালো লাগে না। পরীক্ষার শীট জমা দিয়ে সোজা চারুর ঘরে এসে উপস্থিত হয়েছে বৃষ্টি। দরজাটা ভেজানো ছিল, মৃদু ধাক্কা দিতেই দরজাটা ভেতর দিকে হাট হয়ে খুলে যায়।
বৃষ্টি যতখানি চারুকে চিনে অসময়ে ঘুমানোর অভ্যাস তার নেই, তাই অবেলায় ঘরের বাতি নিভিয়ে চারুকে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাতে দেখে অবাক না হয়ে পারে না সে। বিরক্ত না করে বেরিয়ে আসবে ভাবতে টের পায়ে কাঁথার নিচে লুকিয়ে চারু সম্ভবত কাঁদছে, তাই বেরিয়ে না আসে ঘরের ভেতর প্রবেশ করে দরজাটা ভেতর থেকে আটকে দেয় সে। এগিয়ে এসে চারুর মাথার কাছে বসে বৃষ্টি। এখনো কোনো কথা বলেনি সে, কারো উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেছে চারু, নড়াচড়াও করছে না। আর কিছু না বলে বৃষ্টি নিজেও চারুর পাশে শুয়ে পড়েছে, কাঁথাটা টেনে নিয়ে চলে যায় কাঁথার নিচে চারুর কাছে। ঘুমিয়ে থাকার ভান করে শুয়ে আছে চারু। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর বৃষ্টি বলে, আমি জানি তুই জেগে আছিস চারু। এক মুহূর্ত চুপ থেকে বৃষ্টি জিজ্ঞাসা করে, কি হয়েছে তোর? এমন মনমরা হয়ে আছিস কেন? কথা বলতেছিস না কেন কয়েকদিন ধরে আমার সাথে? আমার কোনো কথায় কি কষ্ট পাইছিস? জবাব দেয় না চারু। বৃষ্টি নিজেই বলে, আমাকে বলবি না তোর কি হয়েছে? আমি না তোর সই লাগি। নিঃশব্দে কেঁদেই চলেছে চারু, মুখে কোনো শব্দ নেই তার। বৃষ্টি জানে কিভাবে চারুর মুখ দিয়ে কথা বের করতে হয়। আপা থাকলে আপাকে কি বলতি না তোর কি হয়েছে? আমাকে বল, দেখবি আমি সমাধান করে দিব। এবারে ধরা গলায় চারু বলে, তোমরা কেউ কিছু করতে পারবে না। তুই কাঁদতেছিস কেন? কেউ কি তোর মনে কষ্ট দিছে? কি হয়েছে আমাকে বল না চারু। কিছু হয়নি আমার। খানিকক্ষণ চুপ করে থেকে কিছু একটা চিন্তা ভাবনা করে বৃষ্টি, ভেবেই জিজ্ঞাসা করে, তুই কি কাউকে পছন্দ করিস চারু? কাউকে ভালোবাসিস? সে কি তোরে কষ্ট দিছে? মন ভাঙছে তোর? বৃষ্টির এই প্রশ্নের জবাব দেয় না চারু। কি জবাব দিবে? ও তো নিজেই জানে না মামুনকে সে ভালোবাসে কিনা। চারু শুধু জানে মানুষটার জন্যে তার ভেতরটা ভীষণ পুড়ে, মানুষটার বিয়োগে তার ভেতরটা পুড়ে ছারখার হয়। মানুষটাকে একবার দেখার জন্যে গলা বুক শুকিয়ে চৌচির হয়ে যায়। মানুষটার অনুপস্থিতিতে তার মনের জমিনে চৈত্রের খরা পড়ে, ভেতরে ভাঙচুর হয়। কিন্তু ও ভালোবাসে কিনা সেটা তো চারু জানে না। তাছাড়া সে ভালোবাসলে কি আর না বাসলে কি, মামুন ভাই তো এখনো তার মায়াকেই ভালোবাসে, আর চারু তো মায়া না, কখনো মায়া হতেও পারবে না, হতে চায়ও না। তাই মামুন ভাইও কখনো তাকে ভালোবাসবে না, তার দিকে ফিরেও তাকাবে না। এসব ভাবতেই চারুর বুক ভেঙে চোখ গলে কান্নার বন্যা নামে। বৃষ্টি পাশ ফিরে চারুকে বুকে জড়িয়ে নেয়, মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দেয়। তার বুকে মাথা রেখে আরও বেশি কান্নায় ভেঙে পড়ে চারু। কাঁদতে কাঁদতেই চারু নিচু কণ্ঠে বলে, মামুন ভাই আমাকে ভালোবাসে না কেন বৃষ্টি আপু? মামুন ভাই? তুমি এই কথা কাউকে বললো না বৃষ্টি আপু। তোমাকে লিখন ভাইয়ের কসম, কাউকে মামুন ভাইয়ের কথা বললো না। বৃষ্টি আর কিছু বলতে পারে না, সে চারুর মনের অবস্থা বুঝতে পারছে। কাউকে নিজের সবটা উজাড় করে ভালোবাসার পরেও মানুষটা যদি আপনার ভালোবাসা বুঝতেই না পারে, আপনার ভেতরকার দহন টের না পায়, তখন ঠিক কতখানি পুড়ে সেটা বৃষ্টি খুব ভালো করেই জানে। আর কথা বলে না বৃষ্টি, বড় করে দুবার দীর্ঘশ্বাস ছাড়ে কেবল। কফির কাপে চুমুক দিয়ে কাপটা নামিয়ে রেখে বাইরের দিকে তাকালো দিলারা জামান। ধানমন্ডির একটি রুফটপ রেস্টুরেন্টে বসে আছেন তিনি। আজ সাবার সঙ্গে সকালের নাস্তা করার পরিকল্পনা করে বাইরে এসেছেন, কিন্তু সাবা এখনো এসে পৌঁছায়নি, তাই অপেক্ষা করতে করতে এক কাপ কফি অর্ডার করে নিয়েছেন। এখানে এসে সাবাকে কল করে জানিয়েছেন তিনি পৌঁছে গেছেন। সাবা জানিয়েছে সে পথেই আছে, তার বাসা এখান থেকে খুব একটা দূরে নয়। দিলারা জামানের কফি শেষ হওয়ার আগেই এসে পৌঁছায় সাবা। ঠিক ওনার মুখোমুখি অন্য পাশে চেয়ার টেনে বসতে বসতে বলে, ইটস ওকে ডিয়ার। ওয়েটার অর্ডার নিয়ে চলে গেলে সাবা দিলারা জামানের দিকে তাকিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।